জানতে চাই দেশ অনুষ্ঠান স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চাই দেশ। আজকে রাজ্যপাল দিল্লিতে গেলেন এবং এই দিল্লিতে যাওয়াকে নিয়ে কেন্দ্র করে আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের একটি হাওয়া চলছে। আসলে ব্যাপারটা কি হতে পারে? কারণ রাজ্যপাল হঠাৎ করে দিল্লি যাচ্ছেন এবং যাওয়ার ঠিক তার আগের দিন বিরোধী দলনেতা তাকে রাজ্যের যে অশান্তিকর পরিবেশ তাই নিয়ে হলফনামা দিয়েছেন, জমা দিয়েছেন এবং তাহলে কি আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন হতে চলেছে? যদি হতে চলেছে তাহলে কেন এবং তার ফল কি হতে পারে? এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানতে চাই দেশ অনুষ্ঠান আলোচনা করব। তার আগে আমরা কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ভাষণকে আমরা দেখাবো। তিনি নবান্ন থেকে বলেছিলেন যে যারা বিজেপিতে গেছিলেন তারা বুকে তৃণমূলে ফিরবো এই স্লোগান নিয়ে তাদেরকে নামতে হবে এবং আমরা সেটাই দেখছি বিভিন্ন জায়গায়। তাহলে কি জোর করে একটা বিজেপি কর্মীকে ভয় দেখিয়ে তৃণমূলে আনা হচ্ছে? কি হচ্ছে একটু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্লিপিংটা আমাদের দর্শকদের দেখাতে চাইবো। এই মনে হচ্ছে যেন মহারানী নিজেই রাজ্যে নিজেই আর কি নিজের ঘরের অলংকার বিতরণ করছেন, যেন দেশটাকে এইভাবে মনে করছে বিজেপি। এত সহজ? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পার্থক্যটা কোথায়? আর একটা কথা বলি, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে, উত্তরবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে কোনো রকম ডিভাইড অ্যান্ড রুল আমরা করতে দেবো না এবং এগুলো রাজ্য সরকার অনুমতি ছাড়া করা যায় না। বিজেপি যদি মনে করে যে আমি জলপাইগুড়িটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি আলিপুরদুয়ারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি কুচবিহারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি দার্জিলিংটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। নিজেরা দিল্লি সামলাতে পারে না, কেন্দ্রীয় শাসিত অঞ্চল মানে কি কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের নজরবন্দি করে রেখে দেওয়া, তাদের মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের সম্পত্তির অধিকার, তাদের বাঁচার অধিকার এবং বাংলাটাকে টুকরো টুকরো করে দিয়ে কার স্বার্থ সংশ্লিষ্ট করবে? কদিন আগে ইলেকশন হয়ে গেছে, এত বড় ধাক্কা খেয়েছে, এত বড় ধাক্কা খাওয়ার পরেও লজ্জা করে না? বাংলা ভাঙড়ের দিকে যারা তাকাবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমার দুটোই প্রিয়, বাংলার দুটোই কন্যা। উত্তরবঙ্গের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গের কাজ বেশি হয়েছে। কি ছিল? কিছু ছিল না। আজকে সেখানে সেক্রেটারিয়েট হয়েছে, আজকে সেখানে আফ্রিকান সাফারি হয়েছে, বিশ্ববাংলা ক্রীড়া কেন্দ্র হয়েছে, আজ সেখানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়েছে, আজ সেখানে জয়ী ব্রিজ হয়েছে, ভাওয়াই সেতু হয়েছে, আজ সেখানে আলিপুরদুয়ার কন্যা ডুয়ার্স কন্যা নতুন বিল্ডিং হয়েছে। কি হয়নি? গাজলডোবা থেকে শুরু করে, ভোরের আলো থেকে শুরু করে, তিস্তা শহর থেকে শুরু করে কি হয়নি? সমস্তটা ঠেলে সাজানো হয়েছে। আর যারা কোনোদিন কিছু করলো না, শুধু মিথ্যে কথা বলে গেল, তারা চায় তার বিনিময়ে কেন্দ্রশাসিত অঞ্চল মানে দিল্লির পায়ে পড়ে দিল্লিকা লাড্ডু খাবে, নিজের জীবন নিজের সমস্ত ভবিষ্যৎ বিক্রি করে দিয়ে। বাংলার মানুষকে পরাধীন করতে আমরা দেব না, উত্তরবঙ্গের মানুষকে পরাধীন করতে দেব না। তারা স্বাধীন, তারা স্বাধীনভাবেই থাকবে। বিজেপির এই দাবিকে আমরা ধিক্কার জানাই এবং এটার মধ্যে নিশ্চয়ই ওদের কেন্দ্রের নেতারা আছে, তারা এত বড় সাহস ওদের হতে পারে না। আমি ওদের কেন্দ্রের নেতাদের বলি যে আগে দিল্লিটা সামলান, আগে দিল্লিটা কেন্দ্রটা সামলান। আজকে জিএসটির কর নিতে হচ্ছে, আজকে এমনকি কোভিডের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেখান থেকেও জিএসটির ট্যাক্স নিচ্ছেন আপনারা। আর অমিত মিত্র বলতে গিয়েছিল বলে তার মাইকটাকে বন্ধ করে দিয়েছিলেন আপনারা। লজ্জা করে না? গণতন্ত্রে লোককে কথা বলতে দেন না। আজকে কি করে বেড়াচ্ছেন আপনারা? ইকোনমি শেষ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, এমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে। আজকেও তো উত্তরপ্রদেশে এবিপি আনন্দের একজন সাংবাদিককে খুন করা হয়েছে নৃশংসভাবে। আমরা কন্ডেম করি এসব। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন যে যারা এখন বিজেপি করে বেড়াচ্ছেন তাদের একদিন বুকে লিখে বেড়াতে হবে আমরা বিজেপি করি না। আসুন এই কথাটার উপরেই আজকে আমরা ডিবেট করব, আমরা আলোচনা করব। আমাদের সাথে যারা রয়েছেন পরিচয় করে নিয়ে একবার তাদের সাথে। এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে বিজেপি নেতা, বরিষ্ঠ নেতা কনিষ্ক পান্ডা মহাশয় এবং বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
এবং তৃণমূল থেকে রয়েছেন বিকাশ গোড়ে, ইত্তেফাক সরকার ও রাজনৈতিক বিশেষজ্ঞ এবং 24 আওয়ার্স টিভি চিফ এডিটর ইন চিফ হিসাবে জয়দেব ধর। সবাইকে 24 আওয়ার্স টিভি লাইভ ডিবেশনে অনেক অনেক স্বাগত ও নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। কনিষ্কবাবুকে দিয়ে শুরু করবো। কনিষ্কবাবু শুনতে পাচ্ছেন আমাকে? কনিষ্কবাবু? হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, কেটে কেটে যাচ্ছে। মাননীয় আজ কালকে একটি নবান্ন থেকে কনফারেন্স করে তিনি বললেন যে যারা বিজেপি করছেন তাদের এই এক সময় তাদের বিজেপি করি না এই স্লোগান নিয়ে তাদের ঘুরতে হবে। অলরেডি আমরা সেই স্লোগান দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তাহলে কি এই বক্তব্যটা সত্যি হতে চলেছে? এবং প্রচুর বিরোধীরা বলছে যে বিজেপিতে ভাঙন শুরু হয়ে গেছে। তো কি বলবেন বিষয়টা নিয়ে? না, দেখুন, রাজ্যপালের ব্যাপারটা একটা অন্য মাত্রা। রাজ্যপাল তার নিজস্ব যে আইন মোতাবেক নিজস্ব ক্ষমতা বলে তিনি কাজ করছেন। এর আগে বহুবার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যপালের ক্ষমতাকে নিয়ে বহু রকম কথা বলেছেন এবং আইনি ব্যাখ্যা করেছেন, কিন্তু কোনো ব্যাখ্যাই কাজে লাগেনি। রাজ্যপাল যথারীতি তিনি আর্ত মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যপাল যেমনই 2006 সালে গোপাল কৃষ্ণ গান্ধী করেছিলেন, ঠিক এইভাবেই আমাদের বর্তমান রাজ্যপাল। এর মধ্যে আমি কোনো পৃথক ফল বা পৃথক যাত্রা দেখতে পাচ্ছি না। রাজ্যপাল যে কথাটা নিয়ে গেছেন সেটা হচ্ছে রাজ্যে ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন এবং এই ঘটনা অব্যাহত, এবং নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস। অথচ গোটা ঘটনায় আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্যজনকভাবে নীরব আমাদের মুখ্যমন্ত্রী। এবং এর আগে একটি মন্ত্রিসভার মিটিং হয়েছে, সেই মিটিংয়েও এ ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলনেতা, তিনি বারবার দৃষ্টি আকর্ষণ করার পরেও যখন হয়নি, তখন সমস্ত বিধায়কদের নিয়ে 30 জনের কথা বলেছিলেন, আমরা 50 জন অতি উৎসাহে চলে গেছিলেন। তো গিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করা হয়েছিল এবং রাজ্যপালকে এই মানবাধিকার ও মর্যাদা লক্ষণ, যে গণতন্ত্রের পক্ষে যে লজ্জা, এটা উনি অনুধাবন করেছেন। এবং আইন অনুযায়ী প্রশাসন এবং পুলিশের যে পদক্ষেপ করা উচিত ছিল তেমন কিছু পদক্ষেপ তিনারা করেননি, এবং দুর্গতরাই প্রশাসন এবং পুলিশকে ভয় পাচ্ছে। এটাই সবচেয়ে বড় কোশ্চেন, যে পুলিশকে সাধারণ যারা টর্চারেট তারা ভয় পাচ্ছে। তো রাজ্যপাল ধনখড়জি এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত তিনি আলোচনা করবেন কি করবেন না, কেন তিনি দিল্লি গেছেন, এই ব্যাপারে আমরা রাজনৈতিক নেতা হিসাবে আমরা এই কথা বলতে পারবো না এবং আমাদের এগুলো জানাও নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, যে আমাদের বিরোধী দলনেতাও বলেছেন এবং আপনারাও জানেন যে আমাদের 17,000 বিজেপি কর্মী এখন বাইরে আছেন এবং 3,000 মিথ্যা কেস আমাদের বিজেপি কর্মীদের নামে দেওয়া হয়েছে, এবং বর্তমান প্রায় 450 মতো কর্মী আমাদের নন বেলেবল সেকশনে ঢুকে আছে। তো আমরা কথাগুলোই বলতে চেয়েছি যে আপনি আজকেও ভাঙড়ে 100 দিনের কাজ করতে দেওয়া হচ্ছে না। সেখানে বলেছে যে বিজেপি না তৃণমূল না করলে আপনি কাজ পাবেন না। এবং এই উৎসাহিতটা কেন হচ্ছে না, এটা একদম পরিষ্কার কথা, উৎসাহিত হচ্ছে নেতৃত্ব। এবং মাননীয় বিশ্লেষক গতকাল যেটা বিশ্লেষণ করেছিলেন, অতি অতি উত্তম বিশ্লেষণ। এটা কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়। সমাজের থাকতে গেলে রাজনৈতিক একটি পরিধি থাকবে, শাসক থাকবে, বিরোধী থাকবে। এবারে কিন্তু পশ্চিমবঙ্গের একটা নিদর্শন হয়েছে, যে প্রথম ভারতীয় জনতা পার্টি
পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি কেবলমাত্র একজনই হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং যেভাবে টিএমসিরা অত্যাচার করছে মমতা ব্যানার্জির মতো, এর ফল কিন্তু ভুগতে হবে। কারণ আপনি ভালো করে জানেন আমরা রাষ্ট্রপতি শাসন মোটেই চাইছি না, কারণ রাষ্ট্রপতি শাসন আমরা বলতে হয়, কিন্তু আমরা যারা অভিজ্ঞ, যারা আমরা একটু বুঝি, তারা আমরা জানি যে হ্যাঁ রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো যোগ্য, আইনত ভাবে আমরা একটা জায়গায় আটকে আছি। কিন্তু যে পরিস্থিতি, তাতে কিন্তু আমাদের বিরোধী দলনেতা বারে বারে বলেছে যে পরিস্থিতি, তাতে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, কারণ 42 জন মারা গেছে। এবং আপনি ধর্ষিত নারীকে ধর্ষণের বিচার চাইতে পুলিশের কাছে না গিয়ে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। ঘর ফেরানোর জন্য পুলিশের কাছে না গিয়ে হাইকোর্টকে ইন্টারফারেন্স করতে হয়েছে। এগুলো কিন্তু ভাববেন, এগুলো রাজনৈতিক বিশ্লেষক কিছু বলেছেন, আমাদের বিধায়কও বলছিলেন খুব সরল মনে, যে পারেন তো দেখুন না, শান্ত করে দিন না, আমাদের লোককে তুলে নিয়ে গেছে। আমরাও করজোরে অনুরোধ করছি যে মমতা ব্যানার্জি যে কাজটি করছেন, যে বুকে লাগিয়ে করব না এবং ঘরে ফিরতে হলে শর্ত হচ্ছে বিজেপিকে হবে, তৃণমূলটি করতে হবে এবং তোমার ঘরের যা কিছু আছে সামর্থ্য মতো ফাইনটা ওদের হাতে তুলে দিতে হবে। এটা একদম পরিষ্কার। যে পরিমাণে মারছে, ভিডিও ফুটেজ, আরে আপনার চ্যানেলে সাংবাদিক মার খেয়েছে, আপনি ফুটেজটা নিয়েছেন, আপনি নিজে থানায়, আপনি নিজে ভুক্তভোগী, আপনার চ্যানেলে কিভাবে মেরেছে এইরকম প্রত্যেককে ভয় দেখিয়েছে। নন্দীগ্রামে সিএন কে ভয় দেখিয়েছে। আজকে আমি বলছি, যেহেতু আমরা এক্ষুনি মিটিং থেকে উঠে এলাম, কারণ আমাদের ভেরি রিসেন্ট যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে ওগুলোকে রেকর্ড করে ডায়েরি করিয়ে, ডায়েরি যদি না নেয় ইমেলের সাহায্যে জানিয়ে দিয়ে ওই কপি স্টেট স্বরাষ্ট্র দপ্তর, সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তর, রাষ্ট্রপতি, রাজ্যপালকে প্রেরণ করা হচ্ছে। এটা আমাদের সিস্টেম। এই সিস্টেমটা কেন করা হয়েছে? এই কারণে করা হয়েছে, পুলিশ যেহেতু আমাদের কথা তুলছে না, পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়, সক্রিয় নয়। পুলিশ আপনারা এর আগে দেখেছেন, পুলিশ টেবিলের তলায় ঢুকে গেছিল। পুলিশকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কালীঘাটে অনেকের ভাই মোটর সাইকেলে আসছিলেন, তাকে পুলিশ ধরেছিল, ট্রাফিক পুলিশ তাকে মেরেছে, তার জন্য কালীঘাটের কিছু ছেলেকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল থানায়। আপনার পড়বে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে থানায় বের করে নিয়ে এসেছিলেন, ঠিক সেম কাণ্ড সিজিএম এ। আপনি লক্ষ্য করুন যে যেখানে সিবিআই তদন্ত করছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং সিবিআই কে তদন্ত করার জন্য বিধানসভায় তার অনুমতি নিয়ে সিবিআই কিন্তু তাদের এখানে প্রবেশ করেছে, সেটা যেহেতু দেয়নি। ইন দি মেন টাইম স্পিকার এবং রাজ্যের দায়িত্বে রাজ্যপাল ছিলেন, তিনার কাছ থেকে নিয়ে তিনাদের অ্যারেস্ট করেছেন। তিনি কি করলেন? অ্যারেস্ট করো। এই যে অপোজ, এর আগেও দেখেছেন যে একজন পুলিশ আইপিএস অফিসারকে বাঁচাতে গিয়ে সারা রাত তিনি বসেছিলেন, হাইকোর্টে থ্রেটনিং শুনেছেন এবং উনার এগেনস্টে, মমতাদির এগেনস্টে সারা রাজ্যে হচ্ছে, আসামে পন্ডিচেরিতে কেস হচ্ছে, মেঘালয় কেস হচ্ছে, ভারতবর্ষ ব্যাপী চলছে দাদা। এটা নট এ ম্যাটার অফ জোক, এটা সনাতন হিন্দু পরে আঘাত আসছে। একদিকে দাঙ্গা, আপনি বলছিলেন না যে পশ্চিম বাংলা বড় ঠান্ডা, এখানে হয় না দাঙ্গা। আমি আপনাদের
তথ্য দিয়ে বলে দিতে পারি, একবারে 2010 সালে দেগঙ্গা উত্তর 24 পরগনা, 2015 সালে কালিয়াচক মালদা, 2015-তে আবার হালিশহর উত্তর 24 পরগনা, 2016-তে ধুলাগড় এবং ননিয়াখালী, এই দু জায়গায় হয়েছিল। এবং 2018-তে দাড়িভিটা উত্তর দিনাজপুর, 2013 নলিয়াখালী ক্যানিং, 2015 জুরানপুর নদিয়া, মল্লিক ফলতা দক্ষিণ 24 পরগনা। এই যে রেকর্ড, দাঙ্গা হয় না, দাঙ্গা হয়। দাঙ্গা কখন আরো বেশি হয়েছে? 2 তারিখের পর থেকে আমরা প্রমাণ দিয়েছি। এবং রাজ্যপাল স্বয়ং যিনি এফেক্টেড তাদের কাছ থেকে শুনেছেন। এবং আপনারা জানেন সবচেয়ে বড় কথা যেটা, খেজুরিতে যিনি তিনার নাম কেউ জানতো না, প্রেসও বলেছে আমাদের বিরোধী দলটা, কেউ কোনো মিডিয়ায়নি, হঠাৎ করে ছুটে গিয়ে মিডিয়ারা গেছে। কখন? যখন উনি সুপ্রিম কোর্টে গেছেন। ব্যাপারটা আর ওই কলকাতায় নেই, সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে আমাদের এসটি সেল থেকে চেয়ারম্যান এসে ঘুরে গেছেন, মহিলা চেয়ারপারসন এসে ঘুরে গেছেন, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি গেছেন, এবং গতকাল খেজুরি এসে ঘুরে গেছে এসটি কমিশন। তো সুতরাং আইনের, আপনি যেমন আইন দেখাবেন যে আমার স্টেট পুলিশ আমার সেন্ট্রাল পুলিশ আমাদের নয়, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টটা আমাদের সকলে, যারা আমরা সংবিধানকে বিশ্বাস করি, মর্যাদা দেই। এই যে কোভিড ভ্যাকসিন, কোভিড ভ্যাকে নিয়ে যে রূপ রাজনীতি করেছে, সারা ভারতবর্ষে এমন হয়নি। এটা পশ্চিমবঙ্গে নিদর্শন। বিজেপিকে ইনজেকশন দেওয়া, টিকাকরণ করা হচ্ছে না, তার সমস্ত ফুটেজ আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রক, স্বরাজ যেমন পশ্চিমবঙ্গে জানিয়েছি, আমরা তেমন কেন্দ্র। আজকে আরো চিঠি গেছে, ডাটা ধরে ধরে, বুথ ধরে, নাম ধরে, এবং সেই হসপিটালের কর্মরত যে নার্স ছিলেন, সেই নার্সের নাম করেও আমরা পাঠিয়েছি। তো সুতরাং আমাদের ডকুমেন্ট এভিডেন্স আমরা অলরেডি স্টার্ট করেছি। খেলা শুরু ভাই, আপনারা বলছিলেন না খেলা হবে, ওই সিডিতে ছিলেন ভাই। আমরা কিন্তু খেলা মাধ্যমে, এবং রাজ্যপাল আমাদের নয়। রাজ্যপাল যদি আমাদের হয়, স্বীকার করুক ওরা যে রাজ্যপাল বিজেপি, তাহলে স্বীকার করতে হবে 2006 সালে নন্দীগ্রামের গণহত্যা, নিতাইয়ের গণহত্যা, আপনার খাগড়াগড়ের মুর্শিদাবাদের গণহত্যা, গড়বেতার সুশান্ত কাহিনী, এগুলো যখন একের পর এক ছুটে গিয়ে সিঙ্গুরের অনশন, যেখানে বীজ বপন করে দিয়ে শিল্পকে শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি, সেই বীজ, সেই লঙ্ঘন, সেগুলো কিন্তু রেকর্ড। পূর্বতন তিনার যে রেকর্ড, এই যে কুণাল বাবু কি বলেছিলেন, আপনার এই যে প্রমাণ করে দিব আজকে, যে মদন বাবু কি বলেছিলেন, রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি স্টুডিওতে। কল্যাণ বাবু কি বলছেন, স্টুডিওতে পাঠিয়ে দিয়েছি। ফিরহাদ হাকিম কি বলেছে, ভোটের দিন কি বলেছে, কি ক্লাইমেটস কে তৈরি করেছে, অনুব্রত মণ্ডল কি বলেছে, সমস্ত বায়োডাটা রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে। এবং আমাদের যারা বিজ্ঞজন, তারা কিন্তু লিখিত দিয়েছেন। শুধু আমাদের নয় ভাই, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের যত বুদ্ধিজীবী, তারা এক হয়ে রাষ্ট্রপতির কাছে একটা দিয়েছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা দিয়েছে, মহিলা কমিশন জমা পড়েছে, রাষ্ট্রপতির ফাইল পর 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 মোটা হচ্ছে। আমরা তার ব্যবস্থা নেব, এবং আর 2 মাস অপেক্ষা করুন। দিদি কোনোভাবে নির্বাচন করতে পারবেন না,
উপনির্বাচন কোভিড সিচুয়েশনে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন এবং আমরাও নির্বাচন কমিশনের কাছে সারা ভারতবর্ষের যত উপনির্বাচন আছে সব যাতে বন্ধ হয় তার জন্যই আমরা বলেছি যে কোভিড, যেহেতু দিদি বলেছে যে বিজেপি এসে কোভিড 33 লাস্ট ইয়ার বাড়িয়ে দিয়েছিল, আমরা সেটাকে কমিয়ে দিয়েছি। আমরা এটাও প্রমাণ করব যে কোভিড কমেনি। টিকাটা হসপিটালে 11 লক্ষ আপনাদের বলেছিলাম, সেই ডাক্তার যিনি আছেন তিনি তৃণমূলের নেতার কন্যা, তিনার সঙ্গে কারা যুক্ত সেটাও হবে। আর বেঁচে দেবে, বেঁচে কে কাকে, এই যে মমতা বললেন না বিজেপি করবে না, এটাও কোর্ট, এটাও ডেঞ্জারাস অফেন্স। কোন চিফ মিনিস্টার এভাবে ডেঞ্জারাস অফেন্স করতে পারে না, এটাও আমাদের আলোচনা হয়েছে। আর বলছেন না বেঁচে দেবেন, ওই বেঁচে দেওয়ার ব্যাপারটা আরো ডিটেলস বলবো যে দিদি মাদার ডিয়ারি থেকে হরিণঘাটা আপনার পরিবহনের জায়গা থেকে সুন্দরবনের বন দীঘার রিসোর্ট থেকে সরকারি সম্পদ কিছুই নেই, সেটা পরবর্তী আলোচনায় আসছি। রাজ্যপাল দিল্লি গেছে কেন, আমাদের বক্তব্য কি, এই নিয়ে একটা বললাম। আর কালকে যে মদন মিত্রর ব্যাপারটা বলেছি, আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছি, আপনি ভাই একটু শুনে নেবেন, আপনার বেসুর কল্যাণ। মদন মিত্র জাস্ট কি বলেছে ক্লিপটা একটু চালাবেন, তারপরে আমি বলছি। পরেই আমি তার আগে একটুখানি আমাদের জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, একটু আগে যেমনটাই বললেন আমাদের কনিষ্ক বাবু বিজেপির নেতা, যে এই মুহূর্তে রাজ্যপাল দিল্লিতে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন যে যদি উত্তরাখণ্ডকে ভাগ হতে দেওয়া যাবে না, কারণ রাজ্যের অনুমতি ছাড়া কোনো জায়গাকে ভাগ করা যায় না, তো বিষয়টি নিয়ে কি বলবেন আপনি? দেখুন, একটা জিনিস আজকে আমার খুব ভালো লাগছে, আমার রাজনৈতিক যে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ আমি কালকে করেছিলাম, আজকে বিজেপির তরফ থেকে কিন্তু তাতে শিলমোহর পড়লো। এটাই আমরা প্রত্যাশা করেছিলাম এবং বিজেপির তরফ থেকে আজকে তাতে শিলমোহর দেওয়া হলো। যে কথাগুলো কালকে বলেছিলাম সেটাই আজকে বিজেপির তরফ থেকে কিন্তু স্বীকার করলো যে ডকুমেন্টেশন তৈরি হচ্ছে, খেলা হবে, খেলা শুরু হয়েছে এবং সমস্ত পদক্ষেপ তারা নিচ্ছে এবং ধাপে ধাপে রাষ্ট্রপতির কাছে কিন্তু সমস্ত ফাইল জমা করছে। কালকের যদি অনুষ্ঠান আপনারা আমাদের দর্শক দেখেছেন তারা জানেন যে কালকে এটাই আমাদের কথা ছিল আলোচনার মধ্যে, যে বিজেপি সমস্ত রকম ভাবে তৈরি হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, কিন্তু তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে লড়াইটা চলে যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রমাণ দেবার জন্য যা যা কিছু ডকুমেন্ট, তথ্য, প্রমাণ লাগবে সেটা যে বিজেপি আস্তে আস্তে তৈরি করছে এবং সেটাকেই যে লাঠাই গুটোচ্ছে, এটা আজকে স্পষ্ট হলো। এবং এটাও আজকে বিজেপির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হলো, সে মানে শিলমোহর দেওয়া হলো যে রাষ্ট্রপতির কাছে কিন্তু বহু ফাইল জমা পড়েছে যেটা রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। এবং আজকে যেটা বিজেপি পরিষ্কার করা হলো, এটা মানে সত্যি কথা আলোড়ন তৈরি। পশ্চিমবঙ্গের বুকে আজকে এটা ব্রেকিং, এটা পশ্চিমবঙ্গের বুকে আজকে একটা নতুন অধ্যায়, একটা বিজেপির তরফ থেকে স্বীকৃতি পাওয়া গেল যে রাজ্যপাল যে সেটা জানা নেই, সেটা সম্পর্কে যেমন বিজেপি বললেন, কিন্তু বিজেপির পক্ষ থেকে এটাও উঠে এলো যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে এবং রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য 1-2 মাস যে টাইম লিমিটটা কালকে আমাদের চ্যানেলে বলা হয়েছিল, সেই টাইম লিমিটটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে নির্দেশিত করা হলো। অর্থাৎ এখানে আমাদের বুঝে নিতে অসুবিধা হবে না যে আবার একটা যে এখানে একটা জিনিস আজকে আমি সংশোধন করে দেবো, বিজেপির তরফ থেকে একটা দাবি করা হলো যে ভোট উপনির্বাচন করানো যাবে না, উপনির্বাচন করানো যাবে না এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলা হবে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যেন উপনির্বাচন না করানো হয়। যদি আমি খুব ভুল না হই, উপনির্বাচনের বিষয়টা কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। মিউনিসিপ্যালিটি ভোট, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচন গুলো কিন্তু রাজ্য ইলেকশন কমিশনের আন্ডারে।
তারা ডিক্লেয়ার করে, তারা দেখাশোনা করে। উপনির্বাচন কিন্তু কখনোই কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখাশোনা করে না বা তার উপরে খবরদারি করতে পারে না। সেক্ষেত্রেও তাহলে আবার কোর্ট কাচারি করতে হবে। কোর্ট কাচারি না করলে কিন্তু যদি রাজ্যের কেন্দ্রীয় মানে রাজ্যের যে নির্বাচন কমিশন তারা যদি চায়, রাজ্যের নির্বাচন কমিশন যদি চায় যে রাজ্যের যেমন আমরা দেখেছিলাম, একটা আপনাদের মনে করিয়ে দিই, 2014 সাল নাগাদ একটা মীরা পান্ডের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু রাজ্যের একটা বিরাট সংঘাত সংগঠিত হয়েছিল। এরকম রাজ্য নির্বাচন কমিশনের কিন্তু কিছু এখতিয়ার আছে, সেই জায়গা থেকে রাজ্য নির্বাচন কমিশন যদি চায় উপনির্বাচন হবে, সেক্ষেত্রে উপনির্বাচন হবে যদি না কেন্দ্র নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশ পাঠায়। আবার সেই নির্দেশ পাঠালেই কিন্তু রাজ্য সরকার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং পক্ষপাতিত্ব করার প্রশ্নে কিন্তু সরব হবে, এবং যেটা তৃণমূল কংগ্রেসকে কিন্তু মানে ভারতবর্ষের নিরিখে একটা প্ল্যাটফর্ম করে দেবে, বিরোধী মুখ হিসেবে তুলে আনবে। এবারে যেটা আজকের সন্ধ্যাবেলার মানে আজকের এখনকার সব থেকে ব্রেকিং, সেটা হচ্ছে বিজেপি কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করার দিকে। যিনি বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন তিনি সম্মানীয় এবং যথেষ্ট বরিষ্ঠ নেতা, এবং বিজেপির একজন আমরা যাকে বলি হেভিওয়েট নেতা, তার মধ্যে একজন হচ্ছেন উনি। আমরা গণ্য করি বিজেপির হেভিওয়েট যে কজন নেতা আছে তাদের মধ্যে একজন হেভিওয়েট নেতা হচ্ছেন আমাদের সঙ্গে যিনি রয়েছেন কনিষ্ক পান্ডা বাবু। তো কনিষ্ক পান্ডা বাবুর যা উক্তি, যা বক্তব্য, এটা পরিষ্কার করে দিচ্ছে যে বিজেপি কিন্তু রাষ্ট্রপতি শাসন জারির দিকে তার জন্য ডকুমেন্টেশন সংগ্রহ করছে, তথ্য সংগ্রহ করছে এবং পুরো বেঁধে মাঠে নামছে, এবং যার জন্যই উনি কিন্তু বক্তব্য রাখলেন যে খেলা হবে, সেই খেলাটা হবে। কিন্তু জয়দেববাবু একটা প্রশ্ন, যদি তার আগে যেটা এই মুহূর্তে ঘটছে যে বেসুরা যারা হচ্ছে দলে থেকে, তাহলে যদি এই যে কটা বিরোধী দল হওয়ার জন্য যে কটা বিধায়ক দরকার হয় সে কটাও যদি বিজেপির কাছে তখন না থাকে, তাহলে কি এই রাষ্ট্রপতি শাসন হতে পারবে? না দেখুন, এই প্রশ্নে আপনি যেটা বলতে চাইলেন, ইঙ্গিত করলেন, সেটা আমি স্পষ্ট করে দিই। আমরা রাজ্যপালের যে বিজেপির যে কজন বিধায়ক গেছিলেন তার সংখ্যাটা পেরেছি 51, কিন্তু আমরা সন্ধ্যাবেলায় আমাদের যিনি বিধায়ক বাবু রয়েছেন বিজেপি, তিনি বললেন যে না, ওটা রাজ্যপাল ভবন থেকে আমাদের যাওয়ার জন্য একটা লিমিটেশন দিয়ে দিয়েছিল, সেই লিমিটেশনের জন্য রাজ্যপালের ভবনে আমরা মাত্র 45 জন যাবার পারমিশন ছিল, আমরা 51 জন গেছিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, বিধানসভা জারি করা হয়েছে, বিধানসভায় হুইপ জারি করা হয়েছিল যে প্রতাপ বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকতে দল নেতৃত্বে। আমরা জানি না বিধানসভায় কোন বিধায়ক উপস্থিত ছিল, সেটা যিনি বিধায়ক আছেন স্পষ্ট করে বলতে পারবেন যে বিধানসভায় সেই বিরোধী দলনেতার হুইপ জারি করার পরেও বিধানসভায় কি বর্তমান যে সংখ্যা 77 থেকে 2 জন আগেই গেছেন, মানে নেই, একজন চলে গেছেন, মানে 75-74 জন। এখন যে 74 জন বিধায়ক, এই 74 জন বিধায়কই কি বিধানসভায় সেই সময় উপস্থিত ছিলেন? কারণ রাজ্যপালের ভবনে যাবার আগে কিন্তু একটা মিটিং হয়, এবং এই বিধানসভার মিটিং এ কিন্তু হুইপ জারি, হুইপ মানে আপনাকে আসতে হবেই, নইলে আপনার বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। যখন কোনো নেতা বা বিরোধী দলনেতা বা যে কোনো দলের নেতা সে যদি একটা হুইপ জারি করে যে আপনাকে আসতে হবেই, সেখানে কিন্তু আপনাকে আসতে হবেই। এবারে রাজ্যপাল ভবনে যাবার আগে বিধানসভায় কতজন বিধায়ক গেছিল এটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের জানতে হবে বিজেপির কাছ থেকে। এবারে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে, আমি আসবো বিধায়ক বাবু আপনার কাছেই আসবো, আপনারই প্রশ্ন এটা, আমি আরেকটুখানি শুধু এর সঙ্গে সংযোজন করে নেবো। সেটা হচ্ছে যে বিধায়ক যদি, যেটা দীপঙ্কর বাবু আমাদের জিজ্ঞাসা করলেন, দেখুন বিরোধী দলনেতা নাই থাকতে পারে, মানে কেন না থাকতে পারে? আপনার যেটা প্রশ্ন যে আজকে 77 থেকে 1 মাস যায়নি, এখনই আমরা দেখছি যে 74-এ নেমে এসছে। যদি আমরা দেখি যে 51 জন গেছিলেন রাজ্যপাল ভবনে, বাকিরা বিধানসভা, তাহলে বলবো 25 জন নেমে এসেছিলেন, অর্থাৎ 50 জন বিজেপি নেমে এসছে। আরো হয়তো 6 মাসের মধ্যে আমরা, আপনি যেটা বলছেন, আরো 25 জন বিধায়ক যদি বিজেপি থেকে চলে যায়। এবার দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা এবং তার বাস্তবায়ন করা
আমরা পূর্ব সময় দেখেছি একটা বিরাট লিঙ্গারিং প্রসেস, একটা বড় লম্বা সময় ধরে চলে। কিন্তু যদি 25-এর নিচে, অর্থাৎ 25-30-এর নিচে যদি বিজেপির সদস্য সংখ্যা কমে যায়, মানে যারা বিজেপির বিধায়ক, সেই বিজেপির বিধায়করা যদি তৃণমূল কংগ্রেসে গিয়ে যোগদান করে এবং তার সংখ্যা যদি 30-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু বিরোধী দলের তকমা আর বিজেপি পাবে না এবং বিজেপি দলের কোনো বিরোধী দলনেতা বলেও কেউ না। অর্থাৎ 10% টোটাল আসন 294, 294-এর 10% মানে হয় আপনার 30টা আসন। এই 30টা আসনও যদি বিজেপির না থাকে, তাহলে কিন্তু বিজেপি আর দলনেতা হিসেবে মান্যতা স্বীকৃতি পাবে না এবং বিরোধী দলনেতা বলে কেউ থাকবে না পশ্চিমবঙ্গে। এটা পরিষ্কার আপনাদের জেনে নিতে হবে। যদি আমরা দেখি আরো 25 জন বা 30 জন বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করেছে এবং 30-এর নিচে বিধায়ক নেমে গেছে বিজেপির সংখ্যা, তাহলে থাকবে না। একটা কথা না, আপনি যেটা বলছেন, এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করায় কোথাও বাধা হবে না, কারণ রাষ্ট্রপতি শাসন বিজেপি করবে না। রাষ্ট্রপতি শাসন জারি করবেন রাষ্ট্রপতি এবং সেখানে ভূমিকা নেবে মূলত দুজন। একজন হচ্ছে রাজ্যপাল। রাজ্যপাল গিয়ে যদি রিপোর্ট করছেন, আজকে কালকে আপনারা জানেন যে রাজ্যপাল দেখা করছেন রাষ্ট্রপতির সঙ্গে। রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যদি উনি বলেন যে আমি চাই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত, শান্তি শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং রাজ্যে হিংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে, রাজ্যপাল যদি এরকম দাবি করেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি যদি সেটা মনে করেন, কালকেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে দেবেন। প্রোক্লেমেশনস অফ দ্য প্রেসিডেন্টস রুল কিন্তু আপনাকে আমি এবার থামাবো। আমাদের সাথে এই মুহূর্তে বিজেপির বিধায়ক রয়েছেন আমাদের সাথে বনগাঁর স্বপন মজুমদার, তার কাছে যাব, তিনি আমাদের কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ স্বপন বাবু। আমি একটা কথা শুধু বলি বলার আগে, হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে যে প্রতি শাসন আমরা চাইছি না, আমি বর্তমান যে পরিস্থিতি রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো কিন্তু যোগ্য, কিন্তু আমাদের এ দাবি আমরা কোনো কাগজ কলম এ দাবি আমরা রাখিনি আর আমাদের রাখার দরকারও নেই। আমি বলেছি খেলা হবে, তোমরা যে খেলাটা খেলছো আমরা খেলাটা খেলবো, একটু সময় দাও। আর তোমরা কাজটা যিনি তিনি বলেছিলেন যে তৃণমূলদের এখনই উচিত এই ক্লাইমেটটাকে তৈরি করতে, না যেখানে রাজনৈতিক প্রতিহিংসা যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা বাংলার পক্ষে ভালো নয়। দেখুন, রাষ্ট্রপতি শাসন করবেন, রাজ্যপাল যাবেন, রাষ্ট্রপতি সেটাকে নেবেন, করবেন, লোকসভায় পাস হবে, রাজ্যসভায়, তারপরে রাষ্ট্রপতি থাকবে, সেটাকে আবার রিনিউয়াল হবে, এরা কোর্টে যাবে, কোর্ট কি ডিসাইড দিবে, দেন অ্যানাদার কোয়েশ্চেন। বাট আমরা কিন্তু বলছি যে গণতান্ত্রিক পদ্ধতি এবং মৌলিক অধিকার হরণ হচ্ছে আমাদের, এবং মহিলাদের শ্লীলতাহানি থেকে ধর্ষণ পর্যন্ত বিচার হচ্ছে না, সামান্য সুপ্রিম কোর্টকে আমরা জানিয়েছি। তো সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে পশ্চিম আইনের নেই, আমরা রাষ্ট্রপতি বলতে চাই না। আবারও আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের সাথে বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার রয়েছে। হ্যাঁ স্বপন বাবুকে বলা একটু সুযোগ দেবো। স্বপন বাবু। প্রথম কথা হচ্ছে নিশ্চিত থেকে যেভাবে ঘটা করে ছড়ানো হচ্ছে বিজেপি ছেড়ে সব বিধায়করা বেরিয়ে যাবে বা বেরিয়ে যেতে চাইছে, সেটা সম্পূর্ণই মানে মিথ্যা ছড়ানো। তার কারণ হচ্ছে বিজেপি মুকুল রায়ের মতন দুই একজন স্বার্থ লোক হয়তো যেতে পারে, তার যাবে। কথা হচ্ছে রাজ্যপালের ওখানে যাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বলছি, যে জিজ্ঞেস করা হয়েছিল আপনি রাজ্যপালের ওখানে যাবেন না, যদি না যান আমাদের সংখ্যা কিন্তু কম, বললাম না আমি যাব। আমলভাবে হুইপ জারি করা হয়নি যে ওখানে যেতেই হবে। শুরুতেই আমাদের বলা হয়েছিল 25 থেকে 30 জন লোক আমরা যাব। এর জন্য কোন বলা হয়েছে সেটা আমার মনে হয় চলতে বলা হয়েছে। যাই, দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে এর আগেও অনেকবার শাসিত,
সেটা সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে তবেই রাষ্ট্রপতি শাসন জারি হয়। বর্তমানে বাংলার যা অবস্থা, আমরা চাইছি না বাংলায় শাসন হোক, আমরা চাইছি টিএমসি বা দিদিমণির মানে মতি বা তার রাজ্য চালানোর যে চিন্তা ভাবনা সেটাকে পরিবর্তন করে শান্তির বাতাবরণ এনে রাজ্যভাবে চালাক। রাজ্যে যেভাবে মানুষ অভাব অনটনে ভুগছে, মানুষ করোনা পরিশান হচ্ছে, কাছে কর্ম সমস্ত দিশাহীন। এখন এদের পাশে কিভাবে দাঁড়ানো যায় না করে টোটাল রাজ্যে কাজটা ছড়ানো যায়, কর্মীদের মারো ধরো জেল এটা চলছে গুলো একটা পক্ষে একটা পক্ষে আর কোনো ডকুমেন্ট হবে না, সেটা হতে পারে, এরকম হতে পারে। আমরা চাইছি না এই ডকুমেন্টারি গুলো পরে কাজে লাগতে পারে। আমরা যদি এখন আমরা যদি ইসে যাচ্ছি, থানায় যাচ্ছি, এসডিও তে যাচ্ছি, বিডিও তে যাচ্ছি, তো আমাদেরকে বলা হচ্ছে আপনারা যে বলছেন আপনাদের কর্মীদের মারা কোনো ডকুমেন্টস কোনো কিছু, বাস্তবে আমরা থানায় গেলে কমপ্লেন নিচ্ছে না, আম জনতা থানায় গেলে কমপ্লেন নিচ্ছে না। লিখিতভাবে কোনো অভিযোগ যদি আমরা বা ডকুমেন্টারি কিছু না করতে পারি, এটা হয় না। আজ হোক আর একটা প্রশ্ন রাখতে চাই, যেখানে আজকে আপনাদের কর্মীরা মার খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের মধ্যে এমন কোনো নেতা নেই যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে? আমি ত্রাণ বিলি করতে গিয়েছিলাম, আমি সেম কথা গতকালকে জানি। সেই লেভেলে আন্দোলন কোথায়? কারণ বিরোধীরা তো বারবার বলে উড়িয়ে যাচ্ছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু সেই জায়গায় যদি একটা বরিষ্ঠ নেতা সেই জায়গায় দাঁড়িয়ে যদি আন্দোলনটা করে বা সেই জায়গায় যদি তিনি আহত হন, তাহলে কিন্তু এটা পরিষ্কার প্রমাণ হয়ে যাবে যে এক্ষেত্রে বিরোধীরা আক্রমণ করছে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেলাম না যে সেই সাহসিকতা নিয়ে কোনো নেতাকে সেই জায়গায় দাঁড়াতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বারবার দেখেছি যে যখনই এরকম কোনো ঘটনা ঘটেছেন তিনি কিন্তু স্বয়ং সেই জায়গায় পৌঁছে গিয়ে সে স্পটে গিয়ে তিনি কিন্তু সামনে থেকে লড়াইটা লড়েছেন। আমরা লকডাউন উল্লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে আমাদের নামে কমপ্লেন করা হয়েছে, ইভেন আমার নামে দুখানা কমপ্লেন করা হয়েছে এর মধ্যে, এই কয়েকদিনের মধ্যে। তো এর জন্য বলছি আমরা আন্দোলন করতে পারবো না। আবারও আপনার কাছে আমি আসছি, একটু আমাদের আরো বক্তা রয়েছে তার কাছে যাব। হ্যাঁ, ইস্তেফাক ভাই আমাদের সাথে জয়েন করেছে, তৃণমূলের প্রতিনিধি। ইস্তেফাকের কাছে জানতে চাইবো, হ্যাঁ কনিষ্কবাবু কিছু বলতে চাইছেন, আমি ইস্তেফাকের কাছে জেনে একটু কনিষ্কবাবুকে যাচ্ছি। কিন্তু প্রথম প্রশ্ন, যে আজকে রাজ্যপাল কিন্তু দিল্লি যাচ্ছেন, তাহলে কি কোথাও না কোথাও রাজ্যের এই অপশাসন, রাজ্যের যেভাবে আজকে রাজ্যে যেভাবে গণতন্ত্র হত্যা হচ্ছে, বিরোধীদের দাবি রয়েছে যেটা, তো সেখানে দাঁড়িয়ে থেকে আগামী দিনে রাজ্যে কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, কি বলবেন? শুভেচ্ছা সকলকে, আমার প্রণাম। আমি একটা বলো, দেখো দীপঙ্কর, এই যে কথা সেটা দিয়ে আমি শুরু করি। এটা তো একটা প্রশ্ন রয়েছে, রাজ্যপাল যাচ্ছেন আমাদের। আমি বলছি যে ওনার একটা অভিযোগ ছিল যে আমরা থানায় যাচ্ছি, আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না, বা পার্সোনালি আমার টার্গেট করা হচ্ছে, এরকম নেওয়া হচ্ছে না। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী কি পুরো পশ্চিমবাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়। আপনি বক্সে জমা দিন, ওনার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চাইলে চাইতে পারেন। মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের নয়, সারা পশ্চিমবাংলার। আর যেটা তুমি বলছিলে যে রাজ্যপাল যাচ্ছে, দেখো এইরকম বহুদিন থেকে আমরা শুনছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা অপশাসন হচ্ছে, এই প্রতিবাদ নিয়ে সর্বক্ষণ যাচ্ছেন উনি। এমনকি আমরা টুইটার দেখেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, আমাদের মাননীয় রাজ্যপাল মহাশয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার ভাষা আমরা সেগুলো দেখেছি, আমরা বুঝেছি যে উনি কোন রকম ভাবে যে করা যায় এটাকে মেনে নিতে পারছেন না। আমি এর আগে বলেছিলাম যে ওনাকে একটা যে কোনো প্রকারে যে কোনো একটা জায়গায় ওনার একটা বিধায়কের একটা টিকিট নেওয়া খুব প্রয়োজন ছিল। যাই হোক, আজকে হয়তো দিলে এই যে সমস্ত দল ত্যাগগুলো আপনারা বলছেন, যে দল ত্যাগগুলো আজকে দল থেকে যাচ্ছে, তো ওদের না দিয়ে যদি ওনাকে দিত, মনে হয় উনি হয়তো দাঁড়িয়ে থাকতেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু ব্রেক হচ্ছে। হ্যালো,
হ্যাঁ, ব্রেক হচ্ছে আপনার কথাটা একটুখানি। আচ্ছা, আপনি কি ব্লুটুথে কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একটু হেডফোন লাগাবেন কাইন্ডলি, ডিস্টার্ব হচ্ছে। আমি পরে আবার আপনার কাছে আসবো। তার আগে কালকে কনিষ্কবাবু একটি কথা বলেছিলেন যে মদন মিত্র বেসুরা হচ্ছেন, তার নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন আমাদের সাথেই কালকে বিকাশ গড়েছিল। আমি ভিডিওটা একটু দেখাবো আমাদের দর্শকদের। দেখুন, ভিডিওটা আমাদের কাছে আছে, একটু দেখুন, তারপরে বিকাশের কাছে যাবো। দেখুন। আর ঋতব্রত অসাধারণ বাগ্মিতা, অসাধারণ লেখাপড়া। আমি ঋতব্রতকে খালি বলবো তুমি কুণালকে একটু জড়িয়ে নেবে, কুণাল তোমায় খুব সাহায্য করতে পারবে, বেশি লোক জড়িয়ে না। আপনি ভাবুন, সায়ন্তিকা সাধারণ সম্পাদিকা, ভাবা যায়? কি হয়ে যাচ্ছে পার্টিটা। ও লাভলি, সেই সময় আমায় কয়জন জিজ্ঞেস করছে দিদি কি বকলো। লাভলি মৈত্র, জুন মালিয়া, ও লাভলি। শোনালাম সেই ক্লিপটা, ও লাভলি। হ্যাঁ, বিকাশের কাছে যাবো একটুখানি এই প্রশ্ন উত্তর নিতে। কি বলবে বিকাশ? সঠিক ছিল তো বিকাশ হ্যাঁ। ভাই? তাহলে কি মেনে নিচ্ছ বিকাশ? দেখুন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো শুনতে বিকাশ, পাচ্ছেন? বলো, আমি শুনতে পাচ্ছি, বলো। মদন মিত্র কি বললো আর না বললো না না, তাতে এড়িয়ে গেলে হবে না। কাল তুমি বলেছিলে আমাদের মদন দা দলের- এরকম কোনো কথা বলেনি এবং মদন দা এরকম কোনো কথা হতে পারে না। আমি বলেছিলাম না, যে না, কালকে না। সময় শেষ, আমরা আগামী দিনে এই আপনি বিষয়টি রাখবো। আমি বলিনি। আজকে তুমি বলোনি, আমাদের কাছে ক্লিপ আছে, আমি কিন্তু বলিনি, রেকর্ড আছে আমাদের কাছে। আপনাদের যে আরেকজন ছিলেন তৃণমূলের, উনি বলেছেন। হ্যাঁ, আপনি আচ্ছা, দেখান, আমি এবার এই বলিনি। দোষটা ওর ঘাড়ে, ওর দোষটা ওর ঘাড়ে চাপানো হচ্ছে। যিনি আরেকজন বিজেপির না না, আপনি 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 ক্লিপটা দেখুন, ওখানে কনিষ্ক বাবু আছে, ক্লিপটা দেখুন। না, ওই যে দায় নেবেন না। আপনি তার দায় নেবেন না তৃণমূলের কিসের ভাই। দায়? ওই যে মিথ্যা না, না, কিসের বলছিল যে দায়? আমি আমরা মদন দার সঙ্গে ঘুরি, আমি অমুকের সঙ্গে ঘুরি। আরে ভাই, আমরা প্রত্যেক দিন আমাদের এই ডাটাগুলোকে পাঠাতে হয় ভাই, আমাদের পড়াশোনা করতে হয় ভারতীয় জনতা পার্টিতে এসে। ওই টাউটারি কথা, এখন মিথ্যা পড়াশোনা কথা, করছেন? আর ওই এত- প্রেসকে ডেকে এসে আরে উল্টো আপনাদের পাল্টো তো- কথা বলে পার আপনাদের পাওয়া তো- যাবে না। আপনি পড়াশোনা আর করার জন্য আপনার দিদি অনেক সময় বলেছিল দিয়েছে। না, মুকুল কিছু বলেনি, মুকুল কিছু বলেনি। মুকুলের ক্লিপটা শোনাবো, সেটাও পাঠিয়েছি, সেটাও পাঠিয়েছি। শুভেন্দু সেটাও শোনো। অধিকারী, তোমার দিদি শুভেন্দু দিদি অধিকারী আর বেনোলিয়া খাবে শুভেন্দু না, কে অধিকারী বেনোলিয়া আর খাবে দেখো। কোনটা যখন তৃণমূল কংগ্রেসে ছিল কত বড় কথা বলেছেন। আরে ওই তো ভাই, ওই তো ভাই, গুলো দেখুন ভাই তর্কে এখন না বিজেপিতে পারলেই গিয়ে তখন আপনার হয়ে গেছে। না 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 না, আপনি যখন তৃণমূলের কথা বলছেন, আপনারা যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপিকে আপনারা কিভাবে আক্রমণ আরে করেছেন? আপনি যে পজিশনে আছেন সেই বিরোধী দল- পজিশন থেকে বলুন না। বিরোধী দলকে না না, আপনি আপনার দোষ থাকছেন কেন? আপনার সাধু আমার হয়ে কিসের গেছেন। দোষ? জয় শ্রীরাম এই তো বলে উল্টো আপনি কি পাল্টা নিজেকে কথা। বাল্মীকি ভাবছেন? আপনি কি জয় শ্রীরাম বলে কি আপনি নিজেকে বাল্মীকি ভাবছেন? রামায়ণ লিখতে যে এতদিন যা করলেন কর্মকাণ্ড, সেটাকে ঢাকবার চাচ্ছেন। আপনারা যখন ভাই তৃণমূলে টপিকসে ছিলেন কথা বলো না, যে তখন টপিক নিয়ে আপনাদের আলোচনা ভূমিকা ছিল হচ্ছে সেই সেই- টপিকসে কথা বলো না। মুশকিল। এদিক শুনুন। ওদিক এড়িয়ে গেলে তো হবে না। শুনুন, বিষয় হচ্ছে মদন মিত্র বলেছে না বলেছে, এটা মদন মিত্র সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। মানে দলের কোনো ভূমিকা নেই, বা দল এই কথার যে তার দল যে দায়ভার নেবে এরকম কোনো ব্যাপার নেই। এটা মদন মিত্র সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কত দলীয় প্ল্যাটফর্ম থেকে মুকুল বাবুর দায়ভার আমি আমরা দলের নেব। দলীয় মুখপাত্র হিসেবে বলছে, বা দলীয় ব্যক্তি, দলীয় পদ অধিকারী হিসেবে বলছে। মুকুল মদন মিত্র বাবুর একজন ব্যাপারে বিধায়ক, আমরা দায়বদ্ধ নিব একজন- কেন? মুকুল বাবুর ব্যাপারে আপনারা দায়বদ্ধ নেবেন কেন না নেবেন সেটা তো আপনাদের ব্যাপার। সেটা নিয়ে আপনি সেটা তো আলোচনা আপনাদের করছিলেন ব্যাপার। না, মুকুল পালিয়ে যাচ্ছে, অমুক পালিয়ে যাবে। বিশ্লেষক তো আবার আমাদের একদম 50 থেকেও নামিয়ে দিচ্ছেন যে আমরা থাকবো কিনা। আরে ভাই, আপনাদের আমরা খুব পরিষ্কার ভাষায় বলি, এটা হলো জনতা পার্টি ভাই। আপনাদের শুনুন, আপনার
থাকবে আর কি যদি থাকবে না, বানাতে হয় আপনারা কতগুলো গরুকে মুখ্যমন্ত্রীকে ওই আপনারা কতগুলো এমএলএ কে ধরে রাখতে পারবেন কি পারবেন না সেটা তো আপনাদের ব্যাপার। আপনারা বিশ্বের সেটা আপনারা এত তো বেশি ইন্টারেস্ট হচ্ছে যে কতজন চলে যাবে গরুগুলোকে দড়ি দিয়ে বাঁধবে। আরে গরু তো মুকুল বাবু যাকে নিয়েছে অনুব্রত বলেছে সেটাও পাঠিয়েছি। যারা গরুকে যোগাযোগ করছে তৃণমূলকে যে গরু ঘর বলেছে গোয়াল ঘর, তৃণমূল একটা গোয়াল ঘর অনুব্রত বলেছে, তার ক্লিপসও দিয়েছি, ক্লিপস দিয়েছি, সেটা শুনুন। অনুব্রত যে বলেছে খোয়ারে বেঁধে রাখতে হবে, তার মানে তৃণমূল খোয়ার। সে তো আপনাদের আর আপনি কি আপনার দলটাকে দল মনে করেন? আপনি কি আপনার দলটাকে দল মনে করে? তো এখন ওই আইপ্যাক চালাচ্ছে, বিজেপি আইপ্যাক টেন্ডার নিয়েছে, বিজেপি আইপ্যাক এই আইপ্যাক প্রধানমন্ত্রী মোদী, এটা আপনি ভুলে গেলে চলবে না। এই আইপ্যাকের সাথে প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র মোদী, এটা ভুলে গেলে চলবে না। কনিষ্ঠ পান্ডা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, না প্রধানমন্ত্রী হয়েছে এই আইপ্যাক প্রশান্ত কিশোরের দয়ায় দৌলতে, আজকে স্বীকার করুন। না ভাই, গুজরাটের নির্বাচন আপনি একটা ক্লিপ দেখাতে পারবেন না, 2014 সালে দেখাতে পারবেন না। 600 কোটি টাকা দিয়ে বিজেপি আইপ্যাককে নিয়েছে। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনার কাছে নবাগত, আপনি জানবেন কি করে? আপনি জানবেন কি করে এগুলো? আপনি তো বলি বিজেপি প্রথম, আমি আইপ্যাক প্রথম বিজেপির নবাগত তো মুকুল বাবু আজকে নাকি মুকুল বাবু কি আজকে বিহারে সভাপতি করে দিচ্ছেন না সহসভাপতি করে দিচ্ছেন? একটা দল থেকে বিকাশ, সরাসরি তোমার কাছে আমার প্রশ্ন, রাজ্যে যে হিংসা হচ্ছে, রাজ্যে যে গণতন্ত্র হত্যা হচ্ছে, এটাকে কি তুমি অস্বীকার করছো? দেখুন, বিষয় হচ্ছে ভোট পরবর্তী যে হিংসা হচ্ছে, যে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, একজন ক্ষুদ্র কর্মী হিসাবে করছি এবং তীব্র নিন্দা করছি। তৎসহ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে যথাযথ ব্যবস্থা নিতে এবং সর্বস্তরের যারা তৃণমূল আছে, যে বিজেপির যে পাতা ফাঁদ, এই পাতা ফাঁদে যেন না পা দেয়া হয়। কারণ বিজেপি যেন তেন প্রকারে বান্ডিল এই সরকারকে আরে বলছি তো আপনার মাঝখানে তো আমি বলিনি দাদা, আপনি তো বলে যাচ্ছেন। আমি তো যুক্তি দিয়ে কথা বলছি, আপনি তো যুক্তি দিয়ে, আপনি পড়ালেখার মধ্যে থাকেন, তাহলে যুক্তি দিয়ে কথা বলুন। ব্যাপারটা হচ্ছে গতকালকে যেরকম ভাবে জয়দীপ বাবু বলছিলেন যে অক্টোবর নভেম্বর নাগাদ রাজ্যসভায় মেজরিটি পেয়ে যাবে এবং বিজেপি এখন থেকে তো ভিডিও এফআইআর বা নানা রকম ভাবে তথ্য জোগাড় করে একটা জায়গায় নিয়ে এসে সেই তথ্যকে আগামী দিনে যাতে প্রতিষ্ঠিত করতে পারে এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন কায়েম করতে পারে তার ব্যবস্থা করছে। এই ট্যাপে আমি এই টিভির মাধ্যমে বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার পায়ে এই ফাঁদে পা দেবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি যদি কেউ হিংসাকে প্রশ্রয় দেয়, কেউ যদি প্রতিহিংসা রাজনীতি করে, তাই জোরহাত করে বারণ করুন। কারণ এরা যেন তেন প্রকারে এই বাংলায় রাষ্ট্রপতি শাসন আনবার চেষ্টা করছে। ধন্যবাদ। এর আগে 5 বার হয়েছে, এটা জানো তো? আপনি কি 5 বার হয়েছে? কি 5 বার হয়েছে রাষ্ট্রপতি শাসন? কি 5 বার হয়েছে বলুন? পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি 5 বার হয়েছে। শুনে নিন, আপনি শুনে নিন। আপনি তো 2 মাস আগে জয়েন করেছেন। আপনি বলি যেমন রাষ্ট্রপতি শাসনের শুনে নিন, একটু কথাটা একটু শুনতে হবে কনিষ্ঠ বাবু, বললে তো হবে না। নিশ্চয়ই শুনবো, কিন্তু ওই আগের কথাটা ঠিক নয়। পশ্চিম বাংলায় শুনুন শুনে নিন, রাষ্ট্রপতি শাসনের আগে শুনে নিন রাষ্ট্রপতি শাসনের জন্য যেরকম আপনি পশ্চিম বাংলার কথা বলছেন, দেশের যেভাবে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, দেশের জিডিপি যেভাবে ভেঙে পড়েছে,
দেশের টাকার দাম যেভাবে কমছে দিন দিন, আর্থিক জরুরি অবস্থারও আমরা দাবি করছি। দেশে আর্থিক জরুরি অবস্থা দরকার, যেখানে কর্মসংস্থান নেই, যেখানে শিক্ষা নেই, যেখানে ভ্যাকসিন নেই, যেখানে একটার পর একটা বেসরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছেন, দেশের জিডিপি লাফিয়ে লাফিয়ে তার জন্য কিন্তু দেশে আর্থিক জরুরি অবস্থা দরকার। এটা আপনি ভাববেন। আজকে স্বপনবাবু বলছে রাজ্যে চাকরি নেই, রাজ্যে কর্মসংস্থান নেই। আজকে আপনারা 7টা বছর ক্ষমতায় আছেন, আজকে কেন্দ্রে রেলে আজকে নিয়োগ হয় না, আজকে সিআরপিএফ এ নিয়োগ নেই, বিনিয়োগ নেই, আজকে আপনার ডিফেন্সে কোনো নিয়োগ হয় না, কেন্দ্রীয় কোনো সংস্থায় নিয়োগ হয় না। আপনারাই তো বলেছিলেন 2 কোটি কর্মসংস্থান দেবো। কত লোকের চাকরি দিয়েছেন, কত লোকের কর্মসংস্থান দিয়েছেন? আজকে দেশের 70 বছরের ইতিহাসে আজকে সব থেকে কর্মসংস্থানের হার সব থেকে বেশি এই দেশে। স্বীকার করুন এগুলো। আরে ভাই আমি বলি একটু, ঘটনাটা হচ্ছে যে রেলে আর বিএসএফ এ আর সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের তুলনা করবে না, কারণ ওখানে যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে আজকে বললে আমি তথ্যটা দিয়ে দেবো। আমি রাত্রে দিয়ে দিচ্ছি, রাত্রে দিয়ে দিচ্ছি। একটু শান্ত হবেন আপনারা। হ্যাঁ, ইস্তেফাক সুন্দরভাবে বললেন, আমি যেটা শুনলাম আপনি পড়াশোনা করেন, আপনারা পড়াশোনা নিয়ে চলেন, সমস্ত কিছু লজিক্যালি চলেন, তাহলে আপনাদের এত খারাপ রেজাল্ট হলো কি করে? কেন এইরকম পড়াশোনার উপর আপনারা বিশ্বাস করছেন? তাহলে আপনারা কিছুটা আমাদের মতো পড়াশোনা করুন, যাই হোক খেলাধুলা নিয়ে হোক, যাই হোক নিয়ে একটা করুন। কারণ আপনারা যে খুব পড়াশোনা করেন, যদি আলটিমেটলি রেজাল্টে যদি 0 হয়, কারণ আমার ডেমোক্রেসি কান্ট্রিতে আমরা বাস করুন, যে 51টা ভোট পায় সে 100, যে 49টা ভোট পায় সে কিন্তু 0 দাঁড়িয়ে আছেন। সুতরাং আমি বলবো যে পড়াশোনাটার দোহাই আপনি দিচ্ছেন না, ওই দোহাইটা প্লিজ আর দেবেন না। কারণ এই পড়াশোনা করে এইভাবে পড়াশোনা রাতকে দিন করে পড়াশোনা করেছেন, কিন্তু এক্সামে আপনারা আলটিমেটলি ঘোড়ার ডিম। তো আপনাকে এই কথাটা বলতে চাচ্ছি, দেবেন না। শুনুন, মহিলাদের জন্য কিছুক্ষণ আগে স্বপনবাবু বলছিলেন মহিলাদের সুরক্ষা নেই, আপনিও বলছিলেন একমত দিচ্ছিলেন সুরক্ষা নেই। আমি আপনাকে শুধু বলবো, কেন্দ্র সরকার, আপনি স্টেট গভর্নমেন্টের কথা বললেন, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কথা বললেন, সব ঠিক আছে, আমি মানছি। কি সেন্ট্রাল গভর্নমেন্টকে এইটুকু দায়িত্ব নিতে বলুন, পশ্চিমবাংলা না সমগ্র ভারতবর্ষের মহিলাদের জন্য রেলওয়েতে ফ্রি করে দিতে বলুন, যাতে মহিলাদের জন্য ফ্রি সুরক্ষিত করে দিন। আপনারা পারবেন? শুধু বড় বড় লেকচার দেওয়া যায়, আপনারা কাজেতে 0, আপনারা পড়াশোনা করেন কিন্তু আলটিমেটলি আপনারা এক্সামের সময় 0। আপনি দেখুন, আপনারা যদি পারেন, রেলওয়ে কিন্তু গভর্নমেন্টের হাতে আছে। শুনুন, আমি সব বললে অসুবিধা কি করেছেন? আরে আপনাদের বিধায়ক তো আছেন, আমি স্বপন বাবুকেও রিকোয়েস্ট করব, আপনি বলুন। কারণ আপনারা যেহেতু বিজেপি প্যানেল থেকে আছেন, আপনারা কিছুটা হলে যেহেতু পড়াশোনা করছেন, প্রথমে আপনি বলেন আমরা পড়াশোনা করি, শুধু তর্ক বিতর্কে আমরা আসতে চাই না। আপনার কাছে মহিলাদের 1000 টাকা করে, মহিলাদের যে 500 টাকা, শুনুন না, সেটা তো দেওয়া হবে, আপনি টেনশন নেবেন না। আপনার বাড়িতে কোনো মহিলাদের, শুনুন না, 1 তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। শুনুন, আপনারা এখন রেডি করে রাখুন, আমরা বেছে শুনুন, জুলাই মাস থেকে দেব, 1 জুন থেকে সমস্ত ত্রাণগুলো দেওয়া হচ্ছে, আপনারা ভুল শুনছেন। জুলাই থেকে আপনি দেখে নিন। আপনাদের এখনো লোক জল চাইছে, বাচ্চা এখনো থাকতে পারছে না, বর্ষায় কোন বাড়ির কেন্দ্রের টিম আছে, আপনাদের কেন্দ্রের টিম কি করতেছে? ঘুরতে অনেক নিয়েছেন না কনিষ্ক বাবু, ফেরত দিতে দিদি বলেছিলেন, মনে আছে তো? এফআইআর হবে বলে পড়াশোনা নিয়ে থাকেন, আপনাদের কাছে আশা আছে, আপনারা পড়াশোনা নিয়ে থাকেন, যেহেতু লজিক্যালি কথা বলবেন, এই জন্য অবাঞ্ছিত কথাবার্তা বলবেন না। জুলাইয়ের মাসের 1 তারিখ থেকে আপনাদের বাড়িতে, শুনুন, আপনাদের বাড়িতে যদি অ্যাকাউন্ট গুলো রেডি না থাকে, রেডি করে নিন, ডকুমেন্টস গুলো রেডি করে নিন, একটা ফর্ম ফিল আপ করে নিন, আপনাদের বাড়িতে আমরা দেখে দেবো। 1 জুলাই দেখে নিন। শুনুন,
এই আজকে বলছি 21শে জুন থেকে ভ্যাকসিন দেওয়া হবে ফ্রি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করে দিয়েছে, করে দিয়েছে। তার আগে মোদি করে শুনুন দেখবেন, দেখুন সব হবে। আপনাদের নেতাদের মতো না ভোটের সময় আসে, ভোটের সময় আসে, তারপরে পরীক্ষা হয়নি, দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি, কলকাতা লন্ডন হয়নি, যুবশ্রীদের চাকরি হয়নি, গ্রুপ ডি চাকরি হয়নি, বড় প্রশ্ন, বড় প্রশ্ন, বিদ্যুৎ বেশি হয়ে যাচ্ছে, আপনাদের বিদ্যুৎ উদ্বৃত্ত একটু বলবেন। শিল্প আমার খুব ইচ্ছা করে তাদের পুষ্পস্তবক দিয়ে তাদের স্মরণ করা, তাদেরকে সম্মান জানানোর। আপনি একটু বলবেন প্লিজ, আপনাদের কেন্দ্রের নেতৃত্ব আবার কবে এই বাংলায় পদধুলো রাখবে, একটু বলবেন প্লিজ। কারণ আমরা জানি ভোটের হাত চলে গেছে, পার্টি উড়ে গেছে। যার জন্য কিছুক্ষণ আগে স্বপনবাবু বললেন, শুনুন স্বপনবাবু বলেছেন কিছুক্ষণ আগে, স্বপনবাবু বলেছে আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না, আমার উপরে কেস করা হচ্ছে, আমার উপর প্রেসারাইজ করা হচ্ছে। তাহলে আপনার উচ্চ নেতৃত্ব কোথায়? আপনার কাদের বসা মানে খেলতে নেমেছিলেন? এখনো পর্যন্ত সময় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আসুন। অলরেডি কিছুদিন আগে প্রচার করবেন না যে কোন দলের ছত্রছায়া আসুন, এটা আপনারা পার্টির ক্যাম্পে গিয়ে প্রচার করুন। এখানে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, তাই আলোচনাটা আমরা এখানে রাখি। স্বপন বাবু, প্রথম কথা, কংগ্রেস বিগত 60 বছরে কোনোদিন ভারতবর্ষকে ঋণ ছাড়া চালাতে পারেনি, আর টিএমসি 10 বছর এবং 34 বছরের সিপিএম ঋণ নিয়েই রাজ্য চালাচ্ছে এবং এর আগে চালিয়েছে কংগ্রেস। আর বিজেপি এসে অটল বিহারী বাজপেয়ীর সময় ঋণ মুক্ত ভারত করেছিল, আর নরেন্দ্র মোদীও এখন তাই ভালো হচ্ছে, নরেন্দ্র মোদী আর অটল বিহারী বাজপেয়ী বা বিজেপির স্ট্র্যাটেজি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাংলায়, শুনুন না, এমন দেশ চালিয়েছে, পাঁচিল তুলতে হয়েছে, শুনুন পাঁচিল তুলতে হয়েছে, গার্ড করার জন্য এত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটা করে না, কোটি কোটি টাকা খরচা করে স্ট্যাচু তৈরি করা হয়েছে, বাইরে থেকে লোক দেখতে আসবে, অথচ দেশের মানুষ উলঙ্গ অবস্থায় না খেতে পেয়ে, অশিক্ষায় অপুষ্টিকর খাবার খাচ্ছে, মারা যাচ্ছে না খেতে পেয়ে। আপনারা বলছেন এই দেশ ঋণ মুক্ত দেশ হয়েছে, আশ্চর্য ব্যাপার। বিজেপি 7 বছর দেশ চালাচ্ছে, আপনারা বাকি 65 বছর ধরে কি করছিলেন? আপনারা 65-63 বছর ধরে কি করছেন? আপনি একদিন যখন শাসনে, শুনুন, কেউ অত বড় ওয়াল তুলে গার্ড করেনি গরিবীকে। আপনারা ভারতবর্ষের মাথার হেড করেছেন, বিশ্বের দরবারে ভারতবর্ষ আরো নিচু স্তরে চলে গেছে, ভারতবর্ষের নামটা জিডিপি আরো নিম্নমুখী হয়ে গেছে এই 7 বছরে। সমস্ত দিকে ভারতবর্ষের পতন করেছে। আপনাদের ভারতবর্ষ সম্পর্কে কথা বলতে গেলে এখন 10 বার ভাবে, অযোগ্য আপনারা যেটা বলছেন সেটা ভুল বলছেন। কিছুক্ষণ আগে আমাদের টিআরপি সবচেয়ে ভালো হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। টিআরপি ভাষা ছাড়া আর কিছু নেই তো। আপনি 10টা কথার মধ্যে যদি পাকিস্তান আর বাংলাদেশ না উচ্চারণ করেন, আপনাদের রাতের ঘুম হবে না। আপনারা জানেন, প্রধানমন্ত্রী সমালোচনা না করে উড়িষ্যার মতো কাজ করে দেখান। কারখানা করে গুজরাট করে দেখান। আপনারা তো কিছু, আরে গুজরাট তো সবার আগে। আপনি নারী স্বাধীনতা বলছেন, যেই নারীকে মুখ্যমন্ত্রী স্বয়ং তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে। আপনি কোন দেশের উদাহরণ দিচ্ছেন? আপনি ঘুমাচ্ছিলেন নিশ্চয়ই নাকি? এই দেখুন উত্তরপ্রদেশে ঘটছে, উত্তরপ্রদেশে গঙ্গার পাড়ে মানুষকে টেনে টেনে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কি বলছেন? আরে শুনুন, আরে ফলস, গুজরাটের বড় ওয়ালটা ফলস, গুজরাটের বড় ওয়ালটা ফলস, গুজরাটের বড় ওয়ালটা ফলস। যখন অনেক আশ্চর্য, আপনি শুনুন, আপনি এত পড়াশোনায় একাগ্র দেখাবেন, বঞ্চিত হয়ে যাচ্ছে। আপনি যখন কোনো কথা বলবেন, আপনি পড়াশোনার কথা বলছেন, আর এতটা পড়াশোনা করতে গিয়ে এগুলো মিস করছেন। বলুন গুজরাটে কি, গুজরাটে কি হলো? যখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসা হলো, ওয়ালটা কিসের জন্য দেওয়া হয়েছিল আমাকে বলুন তো একটু। ওয়ালটা কিসের জন্য দেওয়া হয়েছিল? তাতে বাংলার কি? আরে আমার কি,
আরে বাংলার কি মানে আমরা উদাহরণ দিচ্ছি বাংলার উন্নয়ন, সংস্কৃতি, কৃষ্টি, বেকারের চাকরি, শিল্প এসব কই? ওই দান ভিক্ষা করে চলবে নাকি? হ্যাঁ, 2 টাকার চাল আপনি 1 টাকায় দিয়ে 2 টাকা ইনকাম করছেন, এটা জানেন? ভর্তুকি 30 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, জানেন? রেশনিং ব্যবস্থা কার জানেন? আপনি কি জানেন বলুন? আপনি কি করবেন? সেন্ট্রাল আপনি মদ খুলে দিয়েছেন, বার খুলে দিয়েছেন, রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করে দিয়েছে, হকারের বন্ধ করে দিয়েছেন, যারা কর্মী সেটা ইয়েতে কল সেন্টারে যারা দোকানে কাজ করে তাদের জায়গা রাস্তা নেই, আপনি বার করেছেন। কেন? ট্যাক্স পান। দুয়ারে মদ আগে পৌঁছে গেছে, রেশনের আগে, দুয়ারে ত্রাণের আগে দুয়ারে মদ পৌঁছে গেছে, জানেন তো? আপনি করবেন শিল্প। পশ্চিমবঙ্গে 10 বছরে একটা শিল্পের নাম বলুন তো। আপনি ভারত পরে করবেন, ওরকম 24-25 খানা আছে রাজ্য, এ তো একটা ছোট্ট রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। আপনার রাজ্যে আপনি কি করেছেন বলুন না? আপনি বলবেন একটা ভাঙা সাইকেল দিয়েছি, সাইকেল কোম্পানিটা কার সেটা তো জানা গেছে, যে এখন গরু পাচারে বাইরে আছে। আপনি জানেন কি যে কার শালিকা সাইকেলের টেন্ডার নিয়েছিল? যে সাইকেল আনতে হলে ভ্যান রিক্সায় করে আনতে হয়। আপনি কি জানেন যে ট্যাপের টাকায় কি হয়েছিল? যদি ওইটা যদি মানুষের শিক্ষা স্বাস্থ্যের জন্য দেওয়া হতো, হাসপাতাল করতো, তাহলে বলতাম হ্যাঁ আমরা স্যালুট করতাম ওই প্রধানমন্ত্রীকে, ওই মাননীয় প্রধানমন্ত্রী। আপনি রাজ্য থেকে প্রধান দিয়ে আপনি উড়িষ্যাকে দেখান, আপনি উড়িষ্যাকে দেখুন, আপনারা আপনি ব্যাঙ্গালোরে দেখুন, আর বাংলার তুলনা করুন, আপনি বাংলার তুলনা করুন। বাংলায় একটা জায়গায় তো টিম করছে, সুযোগ দেবো। জয়দেব বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? জয়দেব বাবু। না, আমি তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র ছিলেন উনি একটা কথা বললেন, সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা দেশে জারি করা উচিত। আমরা একটা সিরিয়াস আলোচনায় বসি, আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, সেখানে গুরুত্ব অনুযায়ী গুরুত্বটাকে আমরা বজায় রাখতে চাইছি। সেই জায়গা থেকে যিনি বললেন আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা যদি জারি করতে হয় তাহলে ভারতবর্ষের মধ্যে কয়েকটা রাজ্যে প্রথম জারি করতে হয়, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ জড়িয়ে যাবে। আপনি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সরকার বামফ্রন্টের ছেড়ে যাওয়া যে লোনের পরিমাণ এবং বর্তমানে যে কংগ্রেসের লোনের পরিমাণ, সেই টোটাল যে ঋণের পরিমাণ রয়েছে এবং পশ্চিমবঙ্গের যা আয় বাবদ হয় জায়গা থেকে আগামী দিনে এই যে আমরা 1-1.5 বছরের লকডাউনের মধ্যে দিয়ে গেলাম, যা ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরে যে আর্থিক বোঝা এসে দাঁড়াবে, কেন্দ্র সরকারের কাছে যে জিনিসটা বারবার চাওয়া হয়েছে আমাদের মরাটোরিয়াম প্যাকেজ, অর্থাৎ ঋণ মকুব করার জন্য বা আমাদের ঋণ মকুবের যে ইন্টারেস্টটা আমাদের দিতে হয়, সুদ, আমরা আসলের থেকে সুদের টাকা দিই। আমার কাছে পুরো পরিসংখ্যান তথ্য আছে, যেদিন এটা আর্থিক পরিসংখ্যান নিয়ে আলোচনা হবে আমি তুলে ধরবো। কিন্তু প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের 80% টাকা যায় লোনের টাকা শোধ করতে। এই লোনের টাকা শোধ করার জন্য আবার লোন করতে হয় এবং লোনের আসল দেওয়ার থেকে বেশি টাকা যায় লোনের সুদটা দেওয়ার জন্য। তো এই সুদের পরিমাণটা কেন্দ্র সরকারকে বারবার মুকুব করে দেবার কথা বলা হয়েছে, আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার করেনি। তো বর্তমানে এই সুদ দিতে আরো লোন, লোনের পরে আরো লোন, লোনের ওপর লোন করতে করতে যে জায়গায় যাবে, কেন্দ্র সরকার কিন্তু আজকে যদি আপনার কথাটাকে তৃণমূল কংগ্রেসের বার্তা হিসেবে নেয়, ওরা কিন্তু এই রাস্তা দিয়েও আপনাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আর্থিক অবস্থায় চলে আসবে। আর আপনি যেটা বললেন জরুরি অবস্থা যদি দেশে জারি হয়, তবে আখেরে বিজেপি যে কোনো জরুরি অবস্থা জারি হওয়া মানেই তো হচ্ছে গণতন্ত্রের গলা টিপে মেরে ফেলা। আজকে আপনারা শুনেছেন নিঃসন্দেহে দিল্লি লোন মুকুব তো নীরব মোদীর হবে, নীরব মোদীর হবে, লোন মুকুব তো স্টেট গভর্নমেন্ট দেবে না, নীরব মোদী হবে, যারা তৈরি করা আছে তাদের হবে। মুকুব দিতে পারে না, মুকুব করতে পারে না, মুকুব দিতে পারে না, মুকুব আপনি কি বলছেন? সেন্ট্রাল গভর্নমেন্ট না কে করছে? আপনি যে কোম্পানি আর স্টেট একটু পড়াশোনা করছেন যখন আরেকটু ভালোভাবে করুন, দেখুন টিভি পর্দাগুলো দেখুন। আর কর্পোরেশন আর কোম্পানি এক আর স্টেট এক। কনিষ্ঠ বাবু 30 সেকেন্ড।
আমার যেটা প্রথম প্রশ্ন ছিল সেটা হচ্ছে আজকের যে দিল্লি হাইকোর্ট দিল্লির দাঙ্গার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারকে এবং বিজেপি কে যেভাবে দুষলো যে গণতন্ত্রের রক্ষা বা কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, এই প্রশ্নে আজকে বিজেপিও তো একই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। তো তৃণমূলের পক্ষ থেকে আপনারা কি মনে করেন সত্যি গণতন্ত্রের কণ্ঠরোধ করে দিচ্ছেন আপনারা, নাকি বিজেপির এটা সত্যি মিথ্যে অভিযোগ? এবং সব থেকে যেটা বড় জিনিস, আজকে আমরা দেখেছিলাম বামফ্রন্টের আমলে যখনই কখনো কোথাও হিংসা হয়েছে বা রাজনৈতিক হানাহানি হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আহত হয়েছেন, বারবার বিভিন্ন ভাবে তিনি আক্রান্ত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বিজেপির একটা শীর্ষ নেতৃত্ব যদি আক্রান্ত হতো, যেভাবে আমরা বামফ্রন্টের আমলে দেখেছি জ্যোতিবাবু ফেমাস করে দিয়েছে বা হাইলাইট করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ বারবার আক্রান্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছেছেন এবং আক্রান্ত হবার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়ে যে একটা মুখ আছে যে বামফ্রন্ট খাত করতে পারবে, বামফ্রন্টকে উৎখাত কোন মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা বেড়ে গেছিল। কিন্তু আজকে বঙ্গ বিজেপির কোন নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব কি আক্রান্ত হলো, খেলো বা কর্মীদের বাঁচাতে গিয়ে যদি আহত হতো বা আক্রান্ত হতো, তাহলে তো যে আজকে এই রাষ্ট্রপতি শাসন বা হিংসা বা ভোট পরবর্তী হিংসার যে কথাগুলো উঠছে, সেটা তো আরো বেশি ভাবে প্রতিষ্ঠিত হতো এবং সেটা তো আরো বেশি ভাবে গ্রহণযোগ্যতা পেত যে হ্যাঁ, বিজেপির শীর্ষ নেতৃত্ব বা বিজেপি সভা বা বিজেপির কোন শীর্ষ নেতৃত্ব আক্রান্ত হয়েছে ভোট পরবর্তী হিংসায়। ভোট পরবর্তী হিংসায় কোন বিজেপির শীর্ষ নেতৃত্ব বা হেভিওয়েট নেতৃত্ব আক্রান্ত হয়নি। যারা হচ্ছে খালি বিজেপি বলছে যে নিচু তলার কর্মীরা হচ্ছে। এবার নিচু তলার কর্মীরা আক্রান্ত হচ্ছে, এটা কেন হচ্ছে আমি বলছি, এটা কারণ আমি বলছি, এই কারণ আমি বলছি কেন্দ্র থেকে যারা প্রচার এসেছিল, বঙ্গ বিজেপির হয়ে যারা প্রচার করতে এসেছিল কেন্দ্র থেকে, তাদের মধ্যে এক অংশ এটাই প্রচার চালিয়েছিল, কেন্দ্রের যারা মানে আমাদের রাজ্যের যে বঙ্গ বিজেপি যারা ছিল তাদেরকে বলা হয়েছিল, তাদের পিছনে শুধু ভুলভাল একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে আগুন তৈরি করে দেওয়া হয়েছিল, আর একটা মায়া জাল তৈরি করে একটা বিচ্ছিরি একটা স্বপ্ন দেখানো হয়েছিল। সেই স্বপ্ন দেখানোর পরে তারা কিছু বিভ্রান্তমূলক কাজ করে ফেলেছিল বা বিভ্রান্তমূলক বডি ল্যাঙ্গুয়েজ ছিল। সেইটার কারণে আজকে যে পরিস্থিতি হচ্ছে, আজকে কিন্তু কেন্দ্র থেকে যে নেতৃত্ব এসেছিল, আজকে কিন্তু তারা কিন্তু সব পিঠ দেখাচ্ছে। আজকে এই লোকগুলো আজকে নিজেদের মধ্যে একটা অশান্তি আমরা দেখেছি। নব বিজেপি আর আদি বিজেপির মধ্যে একটা ফিক্সিং চলছিল, কারণ আমরা যেতে দেখেছিলাম ওই কি বলে আপনাদের চলছিলাম। শুনুন আমার কথাটা শেষ করতে দিন। যেটা আপনাদের চলছে, আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। শুনুন, আমি দেখুন আমরাও তো দেখছি এখন, শুনুন আপনাদের আমরা হাওড়ায় ডোমজুড়ে দেখছি, আমরা নদিয়ায় দেখছি। বাবু আপনি অনেক কিছু দেখবেন, যেমন দেখছেন আপনাদের বিজেপি বিরোধী আসনে যে বসে আছে সেও আপনাদের লোক নয়, কারণ আপনাদের নিজস্বতা বলে কিছু নেই, আপনারা বলতেও জানেন না, আপনারা দল তৈরি করতেও জানেন না, বাইরে থেকে এসে বুঝিয়ে দেবে আপনাদের কি দল। আরে আমাদের মামাটির দল, আর আপনাদের এমন একটা দল ওখান থেকে কাঠপুতুলের মতো বোঝাচ্ছে কি দল, আর আপনারা কোথা থেকে হয়েছে, আপনাদের কোনো যোগ্যতা নেই, আপনারা কি আদর্শ আপনি নিয়ে তো আপনি ভুল বলছেন, আপনি পৃথিবীর সবথেকে বড় দল বিজেপি দল, পৃথিবীর সবথেকে বেশি এমপি বিজেপি, পৃথিবীর সবথেকে বেশি এমএলএ বিজেপির, আপনি ভুল বলছেন। এটা বিজেপির নিজস্ব দল, দলটা আপনাদের কোথা থেকে বেরিয়ে আসা দল, আপনাদের সব দেখতে পাবেন, দুটো মাস অপেক্ষা। শুনুন সফলবাবু, লকডাউনটা উঠিয়ে নিন, আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না। শুনুন না, আমার কথাটা শেষ করতে দিন। আপনারা স্বপনবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না, আপনাদের নেতৃত্ব কোথায় গেল, এত এমএলএ এত এমপি কোথায় গেল? তারা কি টাকা রোজগারের জন্য এমপি এমএলএ হয়েছিল, না মানুষের পাশে থাকার জন্য হয়েছিল? আপনি উত্তর দিন। মানুষের পাশে থাকতে দিচ্ছেন না, না ওটা টিএমসির কাজ, ওটা টাকা রোজগার করার কাজ টিএমসির, ওটা বলবেন না দাদা। স্বপন বাবু শুনুন, তাহলে কেন আপনাদের পাশে নেই? আমার প্রশ্ন, শুনুন, আমাদের পাশে নেই কে বলেছে আপনাকে? আপনাদের নেতৃত্বের নিচু তলার কর্মীদের মারুন, নেতাদের মারতে হবে না।
আপনাদের অর্ডার আছে। মেন ব্যাপার কি জানেন, আপনাদের আপনারা ভাষা কাট, ভোট যেদিন শেষ হয়েছে সেই দিনই পুরো থানায় শোভন বাবু নিউটনের সূত্র জানেন তো, গতিসূত্রটা? আমার এমএলএ, সরি কিছু মনে করবেন না, আমি জাস্ট কোন কথা বলেছিলাম, কিন্তু আমি আপনাকে এটাও বলছি, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন আমাদের নেতৃত্ব, আমাদের বা প্রশাসন আমাদের অভিযোগ নিচ্ছে না। আপনাদের নেতৃত্ব তাহলে কোথায়? কারণ এই কিছুক্ষণ আগে জয়দেব বাবু বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন বা যখন বামফ্রন্টের সময়, তখন কিন্তু সেটা রাজনৈতিক হিংসা ছিল। আরে আপনাদেরটা কি হিংসা? পারিবারিক হিংসা? আপনার কি চলছে দেখুন, আপনারা ভাগ করার চেষ্টা করছেন, বাংলার মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে। 2 তারিখে ভাগ আছে, না হিন্দুস্তান পাকিস্তান আছে তো। শুনুন, এই আবার পাকিস্তান আপনি বলে দিলেন, গুড। আপনার কাছে এটাই আশা করছিলাম, আপনারা পাকিস্তান ছাড়া একটা কথা আপনারা এগোতে পারবেন না। আমি কেন বলবো? ইতিহাস বলছে। আপনি বলছেন তো আবার ইতিহাসের কথা। ও আপনি তো পড়াশোনা করেন আবার, গুড, ভেরি গুড। আমি 47 সালে ভাগ হয়েছিল কি বেসিসে? শুনুন, কেন্দ্র থেকে যারা আপনাদের তোতা পাখির মতো 46 সালে কলকাতা কিলিং হয়েছিল কোথায়? আজকে আপনারা বিধানসভায় যাকে বিরোধী আসনে বসালেন, আপনাদের ভূমিপুত্র বলছেন, সেই ভূমিপুত্র আদৌ কিন্তু বিজেপির ভূমিপুত্র না, বিজেপির জন্মপুত্র না। আপনাদের নির্দিষ্ট কেউ নেই, আপনারা অ্যাকচুয়ালি ভাষা কাট। আপনারা আপনাদের কে আছে? কোনো বেস নেই। আপনাদের ভূমিপুত্র কে তাহলে? 18টা এমপি আমরা, ভূমিপুত্র কে? 18টা কিন্তু শুভেন্দু দাকে না নেওয়ার আগেই জিতেছি, আপনি ভুলে যাবেন না এটা। আমি উনাদের ভূমিপুত্র কে? বসিয়েছেন আপনাদের, শুনুন না, আরে আমাদের ব্যাপারে আপনাকে টেনশন নিতে হবে না, আপনি টেনশন নেন। বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন। আরে যে বিজেপি করে আমরা বিজেপি মনে করি, তাকে বিজেপি পরিবারে তাকে স্বাগত জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে তৈরি করছেন, তাকে বসানো ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছেন, ঢুকে দিয়ে সারফেস। মমতাকে তৈরি করেছে কে? ওটাকে ওয়াশ করে মমতাকে তৈরি করেছে কে? হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর জন্য আজকে মমতা, আপনারা ভুলে যাবেন না। কংগ্রেস থেকে মমতা, মমতা বিজেপি থেকে মমতা, মমতা একটা মায়ের অপর নাম। আরে মমতা করছেন, মমতা কোত্থেকে? তার জন্য আজকে বাংলার মা বোনরা কাঁদছে। মমতার 11 সালে কত টাকা ছিল ফাটছে, এটা বলবেন না দাদা। এখনো পর্যন্ত দেখুন রাজপথে, এখন মমতার বাড়ি রেখেছেন শান্তিনিকেতন, উত্তরপ্রদেশ। সম্মান নিয়ে চিনিমিনে খেলা হয়েছে, সেটা বাংলার ইচ্ছে আর কোনোদিন হয়নি। বাংলার শান্তিনিকেতন দেখেছেন? পড়ে যায়, ফ্যামিলি টেনশনে পড়ে যায়, আপনি ভুল করছেন। বাংলার টেনশন দেখুন, উত্তরপ্রদেশ দেখুন, আপনি কামদুনি দেখুন, উত্তরপ্রদেশে একটা ঘটনা, বাংলায় 10টা ঘটনা হয়। আপনি বাদুড়িয়া দেখুন, আপনি কলকাতার পাশে তিলজলা দেখুন, কালিয়াচক দেখুন, ধুলাগড় দেখুন, দেগঙ্গা দেখুন, দেখুন, মল্লিকপুর ফলতা দেখুন। আপনি কি জানেন 47 সালে জানেন কি হয়েছিল? ক্যালকাটা কিলিং জানেন? হ্যাঁ বলুন। ক্যালকাটা কিলিং জানেন? ক্যালকাটা কিলিং 1946। আপনি আমার থেকে বেশি জানবেন। আরে জানেন কি কলকাতায় কি হয়েছিল? চটি গল্প ভালো পড়ে আপনি জানেন? আপনি কোন কলকাতায় কে আছে? আপনি ভালো পড়ে। বাংলাদেশ থেকে যাদের তাড়িয়ে দিয়েছিল তারা এসেছে। আপনি কি জানেন? আপনি রাজনৈতিক ব্যাপারটা আপনি জানেন না। বাঙাল কাকে বলে? বাংলাদেশ থেকে যারা এসেছিল লোটা কম্বল নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আমি আপনার মনে আছে? আমি সম্মান জানাই, স্যালুট জানাই। মনে আছে? বাংলাদেশ আর পাকিস্তান কি চলছে? আপনি কি চলছে? আরে কথার উত্তরটা দিন না। ইনভেস্টিগেশন করান আপনারা। আপনি বাংলাদেশের কথা বলেন, আপনি পশ্চিমবঙ্গের কথা বলুন, পশ্চিমবঙ্গের কথা বলুন। এই তো আপনি বাংলাদেশে চলে গেলেন। আপনি বাংলাদেশে, আরে বাংলাদেশ থেকে কারা পালিয়ে এসেছিল? আপনার পড়াশোনার অঙ্গ আমি মনে হয় না। এইটা তো কিছুক্ষণ আগে পাকিস্তান বলছেন, আবার বাংলাদেশ। ইসলাম ভাই আমাদের সময় একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, তাই আমরা দুজনকে থামাবো। আমি এটাই বলে এটা ডিসাইড করুন। আপনি দেশ বলতে, আপনি বাংলা বলতে কি বাংলাদেশ আর পাকিস্তানকে বোঝাচ্ছেন? বাদ বাকিটা কি অন্য কিছু নাকি? আমি তো মাথায় ঢুকছে না। আপনি পাকিস্তানের নাম উচ্চারণ
ইত্তেফাক বাবুকে একটু মিউট আপনি করা হোক। আমি আপনাকে একটা কথা বলি, ভারত ভাগ হয়েছিল কি কারণে? একদিকে যাবে মুসলমান যারা আছেন তারা যাবেন পাকিস্তানে, হিন্দুস্তানে আসবে হিন্দুরা, যারা মুসলিমরা থেকে যাবে তারা থেকে যেতে পারে। পরবর্তীকালে বাংলাদেশ পশ্চিমবঙ্গকেও বাংলাদেশে নিয়ে চলে গেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি বাঁচিয়ে নিয়ে এসছে। 1946-এ দাঙ্গা হয়েছিল এবং সরকার, মমতা সরকার আসার পরেও 2011 সাল থেকে স্টিল জ্বলা ধরলে কলকাতা, দেখুন কি হয়েছে। ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সমস্ত আন্দোলন স্বাধীনতার আগের কথা বলছে, আমি স্বাধীনতার পরের কথা বলছি। আমরা যখন স্বাধীন হলাম, এইবার স্বাধীনের কথা বলুন। এত বড় সাম্প্রদায়িক দল যে এই আপনি আবার আরএসএস এ চলে এলেন। আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আপনি কি জানেন? আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বসে ব্রিফটা করছেন। আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবাংলা বাংলাদেশে চলে যেত। ইতিহাসটা পড়বেন। শুনুন, 1992 বাবরি মসজিদ কাণ্ড, আপনারা কত কমিউনাল ঘটনা ঘটিয়েছেন ভারতবর্ষের ইতিহাসে, আপনারা শুনুন। দাদা, বাবরি মসজিদ মন্দিরটা ভেঙে যারা করেছিল তাদের পরে বলছেন না আপনারা। হ্যাঁ বলুন স্বপন বাবু, স্বপন বাবু বলুন। মসজিদটা রাম মন্দির ছিল, সেই মন্দিরটা ভেঙে যারা বানিয়েছে তাদের তো একবার আপনারা বলছেন না। মন্দিরটাকে ফিরিয়ে যারা এনেছে, তাও সুপ্রিম উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়ার পরে এই মন্দিরে পরিণত করা হচ্ছে, এটা জোর করে নয়। গোধরা কাণ্ডে গতকালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, সময় শেষ ছিল। গোধরা কাণ্ডে যারা পুরো একটি ট্রেন জ্বালিয়ে দিল, তাদেরকে নরেন্দ্র মোদী ব্যবস্থা নেবে না, তাদের পুজো দেবে? এরকম কিছু হতে পারে যে আমাদের হাজার হাজার মানুষকে খুন করা হচ্ছে আর আমরা তাদেরকে ছেড়ে দেব? এটা হতে পারে না কখনো। আমার নিজের ধর্মস্থল মন্দির, সেখানে জোর করে দখল করে মসজিদ বানানো হয়েছে, সেটাকে যদি উপযুক্ত তথ্য প্রমাণের সঙ্গে কোর্ট রায় দিয়ে থাকে, সেটাকে ভুল হয়েছে? কখনো ভুল হতে পারে না সেটা। আপনারা রাজনীতি করুন, কিন্তু ধর্ম নিয়ে আর মানুষের জান প্রাণ নিয়ে এভাবে রাজনীতিটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ আমার। আর এর আগে এই 1951 সাল থেকে এখন পর্যন্ত 111 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে ভারতবর্ষে, তার মধ্যে বাংলায় 5 বার হয়েছে। অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও 4 বার রাষ্ট্রপতি শাসন হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়। আপনারা যদি ভাবেন যে আমরা গণতন্ত্রকে হত্যা করব, আমরা সংবিধানকে মানব না, আমরা খুন রাজধানী করে যাব, আমরা যা ইচ্ছে তাই করব, সেটা মনে হয় সংবিধান কখনো সেটাকে মান্যতা দেবে না। রাষ্ট্রপতি সাহেব যদি মনে করেন বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, মানুষের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, তাহলে সেটা রাজ্যপতি সাহেব দেখবেন, ওই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বাংলায় যা সন্ত্রাস বা খুন খারাপা চলছে বা মিথ্যা ভাবে মানুষকে বিভিন্ন জায়গায় কেস হচ্ছে, এই বর্তমানে তো বাংলায় গাঁজার চাষ এত বেশি হচ্ছে যে হাজারে হাজারে মানুষকে এনডিপিএস কেস দিয়ে ভিতরে ভরে দেওয়া হচ্ছে। এই এনডিপিএস কেসের ভয় দেখিয়ে বিজেপির বহু নেতাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো বন্ধ করুন, রাজনীতি করুন রাজনীতির মতন, পরিষ্কার মানসিকতা নিয়ে, এটুকু বলবো। আর বেশি কিছু বলছি না। আমি অ্যাকচুয়ালি বাস্তবে এই হিংসার রাজনীতিটা পছন্দ করি না, এর জন্য বেশি কিছু বলতেও চাই না। ধন্যবাদ সবাইকে। জয়দেব বাবু, জয়দেব বাবু। আপনি যে কথাটা বললেন, আপনি তো অনেক কথা বলছিলেন। গান্ধী, মহাত্মা গান্ধীকে কারা মেরেছিল? খুনি, অপরাধী। ইস্তেফাক ভাই, এইটুকু বলুন। ইস্তেফাক ভাই, লাইনের বাইরে গিয়ে কথা বলতে হবে না। ইন্দিরা গান্ধীকে মেরেছিল, আপনাকে তো সুযোগ দিয়েছি। শুনুন আমাকে, তারা অপরাধী কিনা? ইস্তেফাক ভাই, আপনার সময় এখন আমি আপনাকে দিয়েছি। হ্যাঁ, কি স্বপন বাবু কি বলছেন? না, এই টপিকে আমি কথা বলতে চাই না। কারণ হচ্ছে আমাদের
সুভাষ বসু, নেতাজি সুভাষ বসুর মতন মানুষকে যেভাবে গায়েব করে দেওয়া হলো, তার তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। যারা ক্ষমতায় ছিল সেই সময়, সরকারে ছিল, তাদের কি অভিসন্ধি ছিল আমার জানা নেই, আমার জানা নেই। হয়তোবা ওই ভদ্রলোক কিছু জানতো, আমার জানা নেই। আমি এই বিষয়ে তর্ক করতে চাইছি না আপনাদের। তর্ক আপনি যখন গান্ধীজি নিয়ে একদিন বলবো, গান্ধীজি নিয়ে রবীন্দ্রনাথ কি বলেছিল, বিদ্যাসাগর কি বলেছিল, জয়দেব বাবু আপনি বলবেন, কোনো অসুবিধা নেই। বলুন। আমি একটা কথা বলছি শুধু স্বপন বাবুকে, পশ্চিমবঙ্গে এর আগে যে 5 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল তার প্রেক্ষাপট কি ছিল? তার প্রেক্ষাপট ছিল কখনো মুখ্যমন্ত্রী মারা গেছেন বা সরকার ভেঙে গেছে, এবং সরকার পড়ে যাওয়ার জন্য যে ভ্যাকিউম জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গায় আমি আপনাকে স্মরণ করিয়ে দেবো 1962 সালে প্রথম যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় তখন 7 দিনের জন্য হয়, এবং পরবর্তীকালে অজয় বাবু যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় 256 দিনের জন্য হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে যে দুটো সবচেয়ে কম দিন এবং বেশি দিনের রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাই সেটা একটা হচ্ছে 7 দিনের জন্য, আর একটা হয় 56 দিনের জন্য, এবং তারপরে নির্বাচন হয়। অর্থাৎ এই সময় হয় যে কোনো সরকার ভেঙে পড়ে গেছিল, কারণ কোয়ালিশন সরকার ছিল, জোট সরকার ছিল, জোট সরকার চলে যাওয়ায় বা ভেঙে যাওয়ায় সেই ভ্যাকিউমটাকে নেবার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়, বা মুখ্যমন্ত্রী বা সেই সময় কারুর দেহান্ত হওয়ার জন্য পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। বাট এই ছবারে যখন এইবার যদি মানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়, পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। সেটা হওয়ার কারণ হলো হয়তো যেটা এখন গ্রাউন্ড আপনারা বলছেন, আইন শৃঙ্খলা, হিংসা এবং এই পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলো। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কাছে কারোরই কিন্তু কাঙ্ক্ষিত নয়। যেটা বিজেপি নেতা, প্রভাবশালী নেতা কনিষ্কবাবু বলল, আপনি বিধায়ক, আপনিও বলছেন, এটাই কাম্য। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং সেটা আইন শৃঙ্খলার অবনতির কারণে, আইন শৃঙ্খলা নেই এই ইস্যুতে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা যখন পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বেড়াতে যাব ভারতবর্ষে, তখন কিন্তু লোকে আঙুল দেখে আমাদের বলবে এই পশ্চিমবঙ্গ থেকে এসছে, যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই, এইরকম একটা রাজ্য যেখানে দস্যু রাজ চলে। সেইটা শুনতে কিন্তু আমাদের ভালো লাগবে না। অতএব আপনারা বিজেপি করুন বা যাই করুন, কিন্তু সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন এই প্রথমবার জারি হবে, যেটার পরিপ্রেক্ষিত হচ্ছে ল অ্যান্ড অর্ডার টোটালি ডিস্ট্রয় করে গেছে, এবং সেটা জাস্ট জয়দেব বাবু আপনি এতটা শিওর কি করে জারি হবে? জারি হবে এই কথাটা, জারি হওয়া বা জারি না হওয়া, আমি একটু বলে নি, কালো দিন বা কারুর খারাপ লাগবে, এটা কিন্তু রাষ্ট্রপতি শাসনের উদ্দেশ্য নয়। যেভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হচ্ছে, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনের পরে 200-র উপরে বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়েছে, হাজার হাজার মহিলা ধর্ষিতা হয়েছে, কয়েক হাজার কেস করা হয়েছে, প্রচুর বাড়িঘর জ্বালানো হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এটা আমরা চাইছি না রাষ্ট্রপতি শাসন, কিন্তু এর আগে যতগুলো, না আপনি বিধায়ক, তথ্য প্রমাণ নিয়েই দাবিগুলো করছেন তো, অন অ্যান্ড এয়ার করছেন, কিন্তু মানে একটা টিভি চ্যানেলে করছেন। আপনার বক্তব্য আজকে পশ্চিমবঙ্গে কিছু না হলে 50 থেকে 60 লক্ষ মানুষ এই রাত্রিবেলাতেও শুনছে। কিন্তু আমাদের এই বিধানসভা ইলেকশনের আগে আমাদের 150-র উপরে কার্যকর্তাকে খুন হয়েছিল, আর আপনার বিধানসভা 40 জন খুন হয়ে গেছে এখন পর্যন্ত। একটা কথা বলি, এখন পর্যন্ত আমাদের 73-74টা এমএলএ আছে। আজকের ডেট অনুযায়ী আপনাদের 74টা এখন পর্যন্ত এমএলএ আছে। আপনি বলছেন 200 না কত বললেন, 150 জন আপনাদের কার্যকর্তাকে মারা হয়েছে। এই এতজন মানুষ, এই কটাকে 40 জন আপনি বলুন, আপনাদের তো লোকই নেই। তাহলে আপনাদের যার মধ্যে 73 জন মধ্যেও দেখা যাবে তৃণমূল থেকে আগত কিছু লোক, আপনাদের তাহলে লোকই নেই।
আপনারা কি করছেন? লোক নেই, 2,28,00,000 ভোট পেয়েছি, আপনি কি বলছেন? আরে জিরো পৃথিবীর সব থেকে বড় দলের আমি কিছুক্ষণ আগে পৃথিবীর সব থেকে বড় দলের আমরা বিধায়ক, কি বলছেন আপনি? শুনুন, আপনি বিধায়ক, আরে বাবা আপনি কবে ঘি দিয়ে ভাত খেয়েছেন? আজকে হাত ছুঁকবেন না। এখন পর্যন্ত স্টিল নাও, আজকে তারিখ পর্যন্ত দল হচ্ছে বিজেপি। পৃথিবীর সব থেকে বড় সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি। তার জন্য মানুষ 303টা আসন দিয়ে ভারত আমরা সবাইকে একটু থামাবো, আমরা সবাইকে একটু তার জন্য থামাবো, 303টি আসন দিয়ে বসিয়েছে। আমরা সবাইকে একটু থামাবো। আমরা মুকুলদার একটি বাইট দেখাবো, যখন তিনি বিজেপিতে ছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন একটু শুনে নিন, দেখুন। গুলোকে দেখে আমার কিছু বলার ভাষা নাই। যে অন্যায়, যে অত্যাচার মমতা ব্যানার্জি করছে, ইতিহাস কাউকে ক্ষমা সিবিআই তদন্ত চাইছেন নাকি? হ্যাঁ, এবং মমতা ব্যানার্জিকে খুনি মুখ্যমন্ত্রী আখ্যা দিচ্ছে। যে উইং তদন্ত করছে তার উপরে কি আস্থা রয়েছে? রাজ্য সরকারের পুলিশের উপর কোনো আস্থা আমাদের নাই। মুখ্যমন্ত্রীকে তিনি খুনি মুখ্যমন্ত্রী আখ্যা দিচ্ছেন, কিন্তু ঠিক যে মুহূর্তে তিনি বিজেপি থেকে ছেড়ে তৃণমূল জয়েন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা একটি প্রশ্ন করেছিলেন যে এই বিশ্বাসঘাতককে আবার কেন দলে নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি তাকে বা তার দলকে কোনো রকম কথা বলেননি। তার প্রমাণ আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিলাম। কি বলবেন ইস্তেফাক বাবু? দেখুন, এটা রাজনীতি। এই রাজনীতিতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু। তাহলে এটা মানছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও মিথ্যে কথা বলছে রাজনীতির জন্য, মানুষকে তার স্বার্থের জন্য, তার সুবিধার জন্য তিনি সবকিছু ভুলে মাথা পেতে নিচ্ছেন? না, আমি দীপঙ্করকে একটা কথা বলবো, যখন মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কখনো মিথ্যে কথারও প্রয়োজন আছে। কারণ এই একটা অপশাসন, কেন্দ্রের যে অপশাসন চলছে, কেন্দ্রের যে অর্থনৈতিক অবস্থা, কিসের মিথ্যে কথা মশাই, কিসের মিথ্যে কথা? দুটো কথায় উত্তর দিন, দুটো কথায় উত্তর দিন আমাকে দুটো কথায় উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মুকুল রায় তিনি কোনো কথা, আমার কথা শুনুন নাহলে মিউট করবো আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে মুকুল রায় তৃণমূলকে বা তার পার্টিকে কোনো সরাসরি আক্রমণ করেননি, এবং এই কথা তিনি শুধু আপনার কোনো এক ব্যক্তিকে বলেনি, প্রেস কনফারেন্স করে সমস্ত প্রেসের সামনে বলেছেন। আমি মুকুল রায় সেই বক্তব্য শোনালাম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা উচিত ছিল যে তিনি যখন পার্টি চেঞ্জ করে অন্য পার্টিতে গেছেন তিনি তার সিদ্ধান্ত রেখেছিলেন, এখন তিনি এই পার্টিতে এসছেন তিনি তার সিদ্ধান্ত রাখছেন। কিন্তু সরাসরি প্রেসের সামনে মিথ্যে কথা বলা রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষের ওপরে কি ছবি যাবে? আমি তার প্রমাণ দিলাম আপনাদের। আমি দীপঙ্করটা ওইটাকেই আমি বলছি, যখন দেশের স্বার্থে কোনো মিথ্যে কথা বলা হয়, মানুষের স্বার্থে যখন কোনো মিথ্যে কথা বলা, সেটা মিথ্যে কথা না। ধন্যবাদ, মেনে নিলেন আপনি মিথ্যে কথা বলা হয়েছে, মিথ্যে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু মিথ্যে বলে মানুষের জন্য বলছে। কি বলবেন কনিষ্ক বাবু? কি বলবেন? একেবারে আমরা এর আগেও বলেছি যে মমতা ব্যানার্জি যতগুলো কথা বলেছিল, এর আগেও আমি তথ্য প্রমাণ দিয়ে আপনার কাছে বলতে চাই, কিন্তু সময়ের অভাব। শুধু এইটুকু বলবো যে মমতা ব্যানার্জি নিজে দ্বিচারিতা করেছে 1998 সাল থেকে স্টিল নাও, এবং মমতা ব্যানার্জি বহু পার্টিকে ভেঙে বহু পার্টির সঙ্গে গাদ্দারি করে এই জায়গাটায় এসছে। এখনো যে এই উগ্রতা দেখছেন, এখনো যে এই যে মানুষের উপরে অত্যাচার, এই যে জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক নেতৃত্বদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং 100 দিনের কাজ থেকে শ্রমিকদের কোনো কাজ দেওয়া হচ্ছে না, প্রত্যেকটাই মমতা ব্যানার্জির উস্কানিতে হচ্ছে। এবং এটি একটি পার্টি নয়, ইনি একটি আইপ্যাক কোম্পানি, এবং এই কোম্পানির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকছে। 2 মাস অপেক্ষা করুন, লকডাউনটা গেলেই মাঠে নামবে। মানে নরেন্দ্র মোদীর হাত দিয়ে যেই কোম্পানির ভিত স্থাপন হয়েছিল নরেন্দ্র দামোদর মোদীর হাত দিয়ে, গত আমরা ইলেকশনে সেইটা শেষ করবে মমতা ব্যানার্জিকে দিয়ে। শুনুন, হ্যাঁ, মমতা ব্যানার্জি এই আশাটা বসে রাখুন, কারণ আশা করে থাকা চাষা অভ্যাস আপনি করে থাকুন। এই আমাদের একটা রাজ্যকে নিয়ে ব্যাপার না, সারা ভারতবর্ষকে নিয়ে ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী 15 লক্ষ টাকার চুনা দিয়েছে মানুষকে, আপনি বুঝতে পারছেন মিথ্যে কথা? আপনি এটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে, টিএমসির পক্ষ থেকে বারে বারে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে
এই বিভ্রান্তি করা হচ্ছে। প্রধানমন্ত্রী সিএ নিয়ে বলছে ভুল ব্যাখ্যা একটা করা দাবি হয়েছে, দেন। 15 লক্ষ টাকা নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে। সিএ নিয়ে যেটা বলা হয়েছিল, যারা অনুপ্রবেশকারী হয়ে আসবে তাদেরকে চিহ্নিত করা হবে। আপনারা এই ব্যাখ্যা হচ্ছে, শুনুন, সমস্ত ভারতবর্ষে এই ব্যাখ্যাই চলছে, তৃণমূল করাচ্ছে আপনি বলছেন। অনুপ্রবেশকারীকে নিয়েও যদি কথা বলি, আমাদের বাংলার বর্ডারে কিন্তু একের পর এক অনুপ্রবেশকারীরা ঢুকছে। কিছুদিন আগেই নিউ টাউনে একটা ঘটনা ঘটলো এবং ঠিক একটা ঘটনা কালকেও ঘটেছে, একটা সাইবার ক্রাইম ঘটে গেছে। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছে? সেক্ষেত্রে কেন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? দীপঙ্কর দেখো, এই যে একজন দুজন করে ঢুকছে, তার কিন্তু ফল কিন্তু হয়তো দুদিন দেরি হচ্ছে, একটু বলি, কিন্তু তার ফল একটু বলি বিষয়টা হচ্ছে দেশের থেকে দাঁড়ান, একটু বলতে দিন বলুন। বিষয়টা হচ্ছে বিকাশকে বলার সুযোগ দেব, সময় খুব অল্প, আমরা একেবারে সময় শেষের দিকে চলে আসছি, অনুষ্ঠান শেষ করতে হবে। বিকাশ বলো, বিকাশ কি বলতে চাও? একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে কেউ আসলে তাকে অনুপ্রবেশকারী বলে না, কারণ সে আমার দেশেরই নাগরিক। এইবার পাঞ্জাব থেকে দুজন দুষ্কৃতী পশ্চিমবাংলায় আসছে, তার মধ্যে যখন সে একটা মালদাতে দাঁড়ান, চীন থেকে যে রাজ্যে ঢুকে গেল, যেটা ঢুকলো সেটা কি বলবো? বর্ডারটা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যারা ঢুকছে তাদের অনুপ্রবেশকারী বলছি, চীন থেকে যারা ঢুকছে হচ্ছে না। আরে একটু বলতে দিন, বিষয়টা বলতে দিন, কথাটা বলতে দিন। ফাঁকা এলাকা দিয়ে ঢুকছে, বিএসএফ তো ধরলো চীনাকে বিএসএফ ধরলো, পাঞ্জাব পুলিশ, কলকাতা পুলিশকে বলে সিটকে দিয়ে ধরানো হয়েছে। আপনি তৃণমূলে থাকাকালীন কেন খাগড়াগড়ের প্রসঙ্গ আনেননি? একটা আপনি এখনকার কথা বলুন। পাঞ্জাব থেকে বাই রোড শুনে নিন কনিষ্ক বাবু, দুটো দুষ্কৃতী বাই রোড পাঞ্জাবের থেকে কলকাতায় আসছে, তার মধ্যে বিজেপির 2-3টে স্টেট কভার করে আসছে। সেই বিজেপি যারা ওখানে ছিল, তার পিছনে পাঞ্জাব পুলিশ, তার পেছনেই পাঞ্জাব পুলিশ ছিল ভাই, তার পিছনেই পাঞ্জাব পুলিশ ছিল। টিভি দেখুন, তাদের এগেনস্টে হাই অ্যালার্ট ছিল, নোটিফিকেশন ওয়ান্টেড ছিল, তাদের মাথার দাম ধার্য হয়েছিল। হাই অ্যালার্ট ছিল বলে পিছনে পাঞ্জাব পুলিশ ছিল। আপনার ভুল ধারণা, পাঞ্জাব পুলিশ ছিল, আপনার ধারণা পাঞ্জাব পুলিশ কলকাতা পুলিশকে বলে। শুনুন, সন্ত্রাসীদের জন্য সেফ জায়গা, তার জন্য বাংলায় আসছিল। বর্তমানে সন্ত্রাসীদের জন্য বাংলাটাই সেফ জায়গা, তার জন্য পাঞ্জাব থেকে এখানে আসছিল। রাজ্যের ডেভেলপমেন্টের জন্য বিজেপি স্টেট 5 গুণে আসলো, তারা কি সব জায়গায় রাজ্যের ডেভেলপমেন্ট হবে না? রাজ্যের নেতারা আছেন, তিনাদের এত ডেভেলপ হয়েছে, তিনারাই ডেভেলপ হয়েছে, তৃণমূল ডেভেলপ হয়নি, তৃণমূলের নেতারা ডেভেলপ হয়েছে। মমতার টালির ঘর শান্তিনিকেতন হয়েছে, আপনি জানতেন? আপনি একটা তৃণমূলের কর্মী হয়ে কি জানতেন যে শান্তিনিকেতন বলে একটা ঘর ছিল, সেখানে গাড়ি লিফট সহ উপরে উঠে যায়? Conspiracy high to kill Ujjwal Singh. The बंगाल में कोई डेमोक्रेसी नहीं है, ये डेमोक्रेसी का खिलाफ में जो लड़ाई कर रहा है उसको खून करने चाहता है। वो दिलीप घोष के ऊपर हमला किया है, वो विधायक को हमला किया है, ये जो आज के मुद्दे जो हो गया है, हम लोग चाहता है अर्जुन सिंह का ऊपर जो हमला हुआ, ये हमला का कारीगर है ममता बनर्जी, तो ममता बनर्जी के ऊपर में एफआईआर होना चाहिए। उसको गोदी में बैठा लो, उसको ममता में गोदी में बैठा लो। বিষয়টা শুনুন কনিষ্ক বাবু, আপনি তো অনেক কথা বলছেন, আপনি উড়িষ্যার উদাহরণ দিলেন যে উড়িষ্যায় এত ডেভেলপমেন্ট, এত উন্নয়ন হচ্ছে কি করে।
দাদা বাংলার কথা বলুন, বাংলা নিয়ে আলোচনা হচ্ছে, বিপুলদাকে নিয়ে আলোচনা হচ্ছে, রাজ্যপালকে নিয়ে আলোচনা হচ্ছে। বলতে দিন আজকে সময় নেই, বলতে দিতে পারবো না বিকাশ দা, আবার একদিন আমরা ডিবেট করব, সেদিনকে নিশ্চয়ই আবার আমরা এই বিষয়গুলো রাখবো। 30 সেকেন্ড বলুন 30 সেকেন্ড বলতে দিন, 30 সেকেন্ড দয়া করে টপিকসে কথা বলবেন। 18টা এমপি আমরা যা করছি এক্সট্রা টাইম নিচ্ছে কিন্তু, হ্যাঁ তাড়াতাড়ি বলুন। আরে টপিকসেই বলছি। 18টা এমপি আর 75টা এমএলএ এবং বিজেপির যারা নেতৃত্ব আছে তারা বারবার রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, কিন্তু বাংলার জন্য ডেভেলপমেন্টের কথা, স্বাস্থ্যের কথা, শিক্ষার কথা, হসপিটালের কথা, কর্মসংস্থানের কথা কেন বলছেন না? আমি এটাই প্রশ্ন করছি বিজেপি নেতৃত্বদেরকে। রাষ্ট্রপতি শাসন চাইছে, কিন্তু বাংলার মানুষের সাথে কেন কোনো কথা বলছেন না? শুধু রাষ্ট্রপতি মোদীর কোন মিটিং এ ক্ষমতার লোভ, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে প্রধানমন্ত্রী যখন মিটিং ডাকে তখন মমতা ব্যানার্জি বা স্বরাষ্ট্র দপ্তর যায় না। আপনি ভেরি রিসেন্ট দেখুন, ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী তার নিজের কাজ আছে বলে বেরিয়ে চলে গেল, কিন্তু বাংলার স্বার্থে, ইয়াসের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, টাকার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে পারেনি। এরপরে ডেভেলপমেন্ট আপনি আশা করেন কি? আরে আপনারা ডেভেলপমেন্ট করুন না, আপনাদের এখানে মন্ত্রী আছে কেন্দ্রীয়। আরে কি করে ডাইরেক্ট করতে পারে নাকি? এটা কি গ্রাম পঞ্চায়েত নাকি? এটা কি গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত সরকারের সংশ্লিষ্ট মিটিং রাজ্য সরকারের হাতেই থাকে, পরিকাঠামো আর এমপিদের যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর টাকা বন্ধ আছে, আপনি জেনে নিন। পরিসংখ্যান দিয়ে আপনার সাথে ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য একদিন আলাদা করে তর্ক বিতর্ক হবে। পশ্চিম বাংলা রাজ্যের এবং আপনার বিজেপি শাসিত রাজ্যের কি উন্নয়ন হয়েছে সেই পরিসংখ্যান, তথ্য পরিসংখ্যান নিয়ে কনিষ্ঠ বাবু আপনার সাথে আমাদের তর্ক বিতর্ক হবে। আজকে রাতে কাটিয়ে দেব কথা বলছেন স্বপন বাবু। আর একটা বলে দিই, 19-20-তে আপনাদের মহিলা নির্যাতনের ব্যাপারে কোনো তথ্য এখনো আপগ্রেড হয়নি, এটা কাইন্ডলি একটু দেখবে। বনগা পৌরসভায় আসে কেউ ডায়ালিসিস করাতে আসে, বনগা পৌরসভায় আসে কেউ চিকিৎসা করাতে আসলে মমতা ব্যানার্জির দেওয়া ওই সুপার স্পেশালিটি হসপিটালে আসে অনেক বড় বড় কথা বলছে। মমতা দেওয়া মানে পঞ্চায়েতের আরে মমতা কি দিবে? কেন্দ্র সরকারের দেওয়া হসপিটাল ট্যাক্সের টাকা, তাতে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা থাকে, স্টেট গভর্নমেন্টের থাকে। আপনি জানেন না যে যতগুলি টাকা মমতা ব্যানার্জি খরচা করে তার 40% টাকা কোথাও বা 70% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। কোনো কাজই ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্ট একমাত্র মদ খেতে ক্লাবে দেওয়া ছাড়া কোনো জায়গায় মমতা ব্যানার্জির টাকা ডাইরেক্টলি দেওয়া যায় না। এই বিজেপি শুনুন কনিষ্ঠ বাবু এই বিজেপির সম্বন্ধে আরো পড়াশোনা করুন, আরো ভালো করে জানুন যে এরা দেশের স্বার্থে কি করেছে, দেশে কতগুলো গণহত্যার মধ্যে সামিল ছিল, কতগুলো কমনওয়েলথ রাইট করিয়েছে, এগুলো একটু জানুন, জেনে পড়াশোনা করে আসবেন। আপনাকে তো বললাম ভাই এক্ষুনি কমনওয়েলথ রাইটস বাংলায় মমতার আমলে কথা হয়েছে, তিল জলা পর্যন্ত বলে দিলাম গত পরশু দিনের ঘটনা। বিকাশ বাবু, ইত্তেফাক বাবু, আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের সাংবাদিককে মারা হচ্ছে, আমাদের 24 আওয়ার্স টিভি সাংবাদিককে মারা হয়েছে, তার বিচার এখনো পাইনি আমরা। এমনকি আমাদের এই মারার ফলে আমাদেরকে একজনও ক্ষোভ প্রকাশ পর্যন্ত করা হয়নি। আমাদের দোষ কি ছিল? আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকে সংবাদ সংগ্রহ করতে গেছিলাম, আমরা সেই সংবাদ সংগ্রহ করতে যেতে আমরা আক্রান্ত হয়ে এখনো আমাদের চিত্র সাংবাদিকের চোখের অবস্থা এখনো খারাপ। তিনি কিছুটার জন্য তার চোখ বেঁচে গেছে, ভগবানের অনেক কৃপা আশীর্বাদ যে তার চোখটা বেঁচে গেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা একটা নিন্দনীয় ঘটনা। আমরা দেখলাম না শাসক দলের তরফ থেকে বা কোন রাজনৈতিক দলের তরফ থেকে এই নিয়ে কোনো বিক্ষেপ করতে, আমরা ধিক্কার জানাই এইরকম ধরনের। আপনি আমাকে একটু বলতে দিন দীপঙ্কর দা, বলতে দিন। আর ববি হাকিম যে বলেছিল মিনি পাকিস্তান, এটা মনে আছে তো? আক্রমণ দীপঙ্কর দা
আরে আপনি যে বলছিলেন পাকিস্তান পাকিস্তান ছাড়া কিছু জানেন না। আমরা যেটাকে মাথায় নিয়ে একটা সাংবাদিক আমরা প্রত্যেকদিন অনুষ্ঠান করবো, প্রত্যেকদিন এই কথা বলবো। আমি তো বলবো আমার অনুষ্ঠানে, কারণ আমি আমার চিত্র সাংবাদিক দুজনে একটা জায়গায় উপস্থিত ছিলাম, সেখানে দুজনে একসাথে এক আক্রমণ হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা আমাদের লজ্জা না, এটা রাজ্যের লজ্জা। আমার মনে হয় যে এরকম ধরনের ঘটনা যেন আগামী দিনে আর না ঘটে কোনোদিন, এর জন্য যেন প্রশাসনকে সবসময় নজর রাখা দরকার। একদম একদম দীপঙ্কর, আমি বলবো একটা জিনিস নিন্দা অবশ্যই করবো আমরা, এই জিনিসটা চ্যানেলের সাংবাদিক আক্রান্ত হয়েছে, এর জন্য আমি তৃণমূলের হচ্ছে সেটা আমরা অবশ্যই এটা কন্ডেম করছি এবং এই পরিস্থিতিটা ইয়ে করছি, বিরোধিতা করছি এবং আপনার হাতে নেই ভাই, ওটা অন্য ঘটনা ছিল, যা ব্যবস্থা নেওয়ার কিচ্ছু হবে না। আরে ভাই আমি তো কোনো ব্যবস্থা নিতে পারবে না ভাই, আমি বলবো তারপরে ওটা তিলজলায় দাঙ্গা হয়েছিল, দাঙ্গা, কিছু হবে না, ওটা রাজনৈতিক ব্যাপার ছিল না ভাই, শনি মন্দির ভেঙেছিল, দাঙ্গা হয়েছে, দাঙ্গা। আপনি এগুলো ভালো করে খোঁজ না কি হচ্ছে। আপনি এখন দাঙ্গাবাজের সর্দার, সাম্প্রদায়িক দলের সর্দার, আপনি সাম্প্রদায়িক দলের কর্ণধার, দাঙ্গাবাজের সর্দার। যখন বলবে মিনি পাকিস্তান, সেটা কিছু হবে না, সেটা কিছু হবে না। একটার পর একটা যাই হোক, অনেক রাত হয়েছে দাদা, মিনি পাকিস্তান যখন বলবে ফিরাদ হাকিম, সেটা কোনো ব্যবস্থা হবে না, সেটা উস্কানি নয়। 2000 সালের ইতিহাসের পাতাটা উল্টান আপনি দেখুন, গুজরাটের কি অবস্থা করেছিল, এখনো পর্যন্ত আপনি খুলে দেখুন, আপনাকে আমি লিস্ট দিয়ে দিয়েছি, নরেন্দ্র মোদী আপনাকে লিস্ট দিয়ে দিয়েছি। আপনি এখনো পর্যন্ত জয়লঙ্কাতে 2000 সন্দেশখালী থেকে ঘুরে এসে মুকুল বাবু বলেছিলেন মমতার মুখে রক্তের দাগ, কপি পাঠাবো? আপনি দেখুন, সন্দেশখালী থেকে ঘুরে এসে মুকুল বাবু বলেছিলেন মমতার গায়ে রক্তের দাগ, বলবো? দেখবেন ক্লিপটা পাঠাবো, কালকে দেখবেন। এই কথা মুকুল বাবু বলেছিলেন, এই কথা মুকুল বাবু বলেছিলেন, এই কথা মুকুল বাবু বলেছিলেন। সন্দেশখালী থেকে ঘুরে এসে বলেছিলেন, সন্দেশখালী থেকে ঘুরে এসে মুকুল বাবু বলেছিলেন মমতার গায়ে রক্তের দাগ। আপনি কি জানেন এ কথা? কি জানেন এ কথা? কি জানেন এ কথা? কি জানেন আপনি? সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ততগুলো সন্ত্রাস হয়েছে, ততগুলো রেপ হয়েছে, রেপে বাংলা এখন ভারতবর্ষের মধ্যে নাম্বার 1। দেখুন আমার প্রশ্ন একটাই, আমার প্রশ্ন একটাই, রাজনৈতিক মতামত যে যার ভিন্ন হতে পারে, রাজনৈতিক মতাদর্শ যে যার ভিন্ন হতে পারে, বাংলা নাম্বার 1। শুনুন স্বপন বাবু, এইটা কিন্তু রেকর্ডের কি করবেন? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কিছু না, একটা দল আরেকটা দলের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়, আপনি যখন সেখানে স্বার্থ ফুরিয়ে যায়, তখন সেই দলের বিরুদ্ধে অভিযোগ, এটা কতটা যুক্তিযুক্ত, এটা কিন্তু জনগণ বিচার করবে না। এইটাই তো আপনাদের মেন চরিত্র, আপনার চরিত্র। আমি আপনি তো বলছেন ধর্ষণ হচ্ছে, বাংলা বেকারত্ব বাড়ছে, এটা স্বীকার করুন। সেটা তাদের বাংলায় ধর্ষণ হচ্ছে, গুন্ডাহাজানি হচ্ছে, ধর্ষণ বাড়ছে, বেকারত্ব বাড়ছে, এটা পরিষ্কার। লোভে তারা শুধুমাত্র তারা নিজের কিছু সুবিধা পাইয়ে যাওয়ার লোভে তারা হয়তো দল চেঞ্জ করেছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে ওই ধর্ষিত মেয়েটার মৃতদেহকে সৎকার করেছে। কিন্তু এর জবাব আর এর থেকে বেশি লজ্জা, এর থেকে বেশি ঘৃণা ভারতবর্ষের মানুষ না দেখতে হয়। আদেশ দিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি সেটা যায় না, চেষ্টা করছেন, তারা নীতি আদর্শ কিভাবে চেঞ্জ করতে পারেন, আর যদি চেঞ্জ করেন তারপরে আবার কিছুদিনের মধ্যে জল যখন ধরাশায়ী হয়, তখন ঠিক সেই সময় আবার বিপরীত দলে চলে যাওয়া, এটা কি মানুষ বুঝতে পারে না? মানুষের কি মনে হয় এটা কি শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের সুবিধে পাইয়ে দেওয়ার শুধুমাত্র আকাঙ্ক্ষা, তাকে একটা থেকে অপর একটা দলে চেঞ্জ করার শুধু মানে শুধু নিজের স্বার্থের জন্য শুধুমাত্র দল চেঞ্জ করা হয়? কারণ যে মুহূর্তে বিজেপি রাজ্যে ভালো ক্ষমতার মধ্যে আসতে চলেছিলেন, সেই সময় দল চেঞ্জ করে সবাই বিজেপিতে গেলেন। ঠিক যেই মুহূর্তে এই মুহূর্তে বিজেপি যখন ধরা চাই, তখন বিজেপি চেঞ্জ করে তৃণমূলে যাচ্ছেন। তাহলে মানুষের কাছে বার্তাটা কি পৌঁছবে? পৃথিবীর মধ্যে সবথেকে বেশি এমএলএ ওনাদের আছে, ওনাদের একটা হিসাব আছে, পৃথিবীর সবথেকে বেশি এমএলএ ওনাদের আছে, এমপি ওনাদের আছে। আজকের তারিখও আছে, সেটা আছে তো।
থাকবে না, আজকের তারিখ যত দিন যাবে আস্তে আস্তে কমতে থাকবে স্বপন বাবু। 1,500-এর উপরে এমএলএ আছে বিজেপিতে, 1,500-এর উপরে এমএলএ। কনিষ্ক বাবু আজকে সর্বভারতীয় সভাপতি যিনি ছিলেন তিনি একটা বার্তা দিয়েছিলেন সেই দলের বিরুদ্ধে, এখন ঠিক দল চেঞ্জ করে সেই আমি বলছেন ভুল হয়ে গেছে, বাস একটাই কথা, আমার ভুল হয়ে গেছে। এতদিনের রাজনীতি কেরিয়ার, এত অভিজ্ঞতা, এত সবকিছু ফেলে দিয়ে তিনি বাদ দেবি বিজেপিতে গেলেন কেন? আর যদি বিজেপিতে যান তাহলে আবার তৃণমূলে এসে এই বার্তা যে আমার ভুল হয়ে গেছে, একটা কথা সবকিছু শেষ। আমি বলি তোমাকে, একটা লোক যখন ভুল করেছে সেই লোকটাকে প্রশ্রয় দিয়েছে, টিকিট দিয়েছে তাকে, তাহলে কে এদের কত জঘন্যতম চিন্তা ভাবনা, সেই লোকটাকে টিকিট দিয়েছে, আবার সেই লোকটার বিরুদ্ধে আঙুল তুলছে। এই লোকটা একটা দল ত্যাগ করে সেই দলটা আবার ওই দল থেকে চলে যাচ্ছে। দলকে বলছি না, আমি সমস্ত রাজনৈতিক দলকে বলছি, আমি সমস্ত রাজনৈতিক দলকে বলছি, আমি কনিষ্ক বাবু বা স্বপন বাবুদের মতো লোককে বলছি, যারা এই প্রশ্নটা তুলছে আমি তাদেরকে বলছি, তাহলে তাদের নিজস্বতা কিছু নেই। আমি তাই বলেছিলাম তারা কি শুধু ভাষা কাট, গঙ্গায় বাংলা থেকে ওটা ভেসে যাবে। আজকে সেন্ট্রাল থেকে একজন এসে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে যাবে, আর এসে তৃণমূল থেকে যারা যাচ্ছে তাদেরকে সিম্বল দিয়ে দিচ্ছে, টিকিট দিয়ে দিচ্ছে, আর তারা জিতে যাওয়ার পরে ভুলভাল করছে, তখন ভুল। আর বিজেপি থেকে গিয়ে টিকিট দিয়ে নিল কি করে? শুনুন কনিষ্ক বাবু, বিজেপি থেকে গিয়ে টিকিট দিয়ে নিলেন কি করে? শুনুন মুকুল বাবু, কনিষ্ক বাবু, মুকুল বাবুকে তো কোলে তুলে নিলেন আপনারা। শুভেন্দু বাবুকে আপনাদের আবার দায়িত্ব দিয়েছেন, শুভেন্দু বাবুকে দায়িত্ব দিয়েছেন দল বদলের আইন করবার জন্য। ওনার বাবার ব্যবস্থাটা যখন সুজাতা খাঁ, সৌমিত্র খাঁ স্ত্রী যে মুহূর্তে তৃণমূল জয়েন করে তাকে কিন্তু আপনারা টিকিট দিয়েছিলেন। যে সুজাতা খাঁ তৃণমূলকে বারবার নিশানায় নিয়েছেন এবং যেভাবে আক্রমণ করেছিলেন তাকে কিন্তু তৃণমূলের টিকিট দেওয়া হয়েছিল। তাহলে আপনারাও কিন্তু কোনো জায়গায় শুদ্ধ নয়। কিন্তু যে প্রশ্নটা আপনারা করলেন সেই প্রশ্ন কিন্তু আপনারা নিজেই ডুবে আছেন। না ডুবে না, আমার এগেইনস্টে যে ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেটও বিজেপির ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রী বিজেপির ক্যান্ডিডেট ছিল 2016 তে। মাননীয় মুখ্যমন্ত্রী মায়েদের সম্মান করে, সেই অবিচারের জন্য আমাদের শেষ হয়ে গেছে সময়, তাই একেবারে অন্যায় ব্যবহার করা হয়েছে যাতে অন্যায় আর বাংলার কোনো মেয়ের প্রতি না হয়, তাই সিম্বল দেওয়া হয়েছিল। আমরা সোজা কথা পরিষ্কারভাবে বললাম, এটা উচিত। এর যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মুকুল রায়কে সেটা একটু শুনে নিন। দেখুন, আমি সেই 2-3 দিন আগেকার ফুটেজটা একটু দেখাই, দেখুন। শুনুন, আমাদের দল শক্তিশালী দল। আমরা যারা ইলেকশনের সময় দলের সাথে খুব গদ্দারি করেছে, মুকুল কিন্তু ইলেকশনের সময় একটি কথাও বলেনি দলের বিরুদ্ধে। দিদি, আই হ্যাভ মুকুল আমাদের দলে এসছে, মনে রাখবেন মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন চরমপন্থী এবং নরমপন্থী আছে, কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী অনেক বেশি দলকে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন তাদের আমরা নেব না। আমি জানি না কোনটা নিম্নরুচির পরিচয়, কারণ একটু আগে মুকুলদা যে বাইটগুলো আমরা শুনিয়েছিলাম এগুলো নিম্নরুচি নয় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এটা মাফ করে। শুভেন্দুর নাম শুনলেই পালাচ্ছে, আগে শ্রীরাম শুনলে পালাতো, এখন শুভেন্দুর নাম শুনলে পালাচ্ছে। অনেক আগেকার ফুটেজ, লোকসভা ভোটের পরের ফুটেজ, আর ওইটা এই বিধানসভা ভোটের কোনো ফুটেজ নয়। সুতরাং বিধানসভার ফুটেজ কালকে দিয়ে দিচ্ছি। আজকে আমরা অনুষ্ঠানে এখানে থামাবো। আমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কনিষ্ক বাবু, স্বপন বাবু, কনিষ্ক বাবু, স্বপন বাবু, পড়াশোনা করে বিকাশ বাবু, ইস্তেফাক বাবু, জয়দেব বাবু, অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে অংশগ্রহণ করে মতামত। সকলকে শুভেচ্ছা, নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা। আমরা যেতে যেতে আমাদের যে মতামত আমরা রাখলাম সেই মতামতকে আপনারা নিশ্চয়ই রায় দেবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে সেটাও আমাদের জানাবেন। রাজ্যপাল দিল্লিতে যাচ্ছেন, সেই নিয়ে আগামী দিনে কি ঘটতে চলেছে, আদৌ কি রাষ্ট্রপতি শাসন হতে পারে রাজ্যে,
হলেও তার পরিণাম কি হতে পারে সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে রাখলাম। দল বিরোধীরা যারা দল চেঞ্জ করছেন, সেই সময় যখন দলে ছিলেন তখন তারা কি বলেছিলেন, এখন দলে এসে তারা কি বলছেন এবং মানুষ কিভাবে নিতে পারে, সমস্ত বিষয়ের উপরে যদি আপনারা মনে করেন কমেন্ট করতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আমাদের সময় একেবারে শেষ, অনুষ্ঠান এখানে থামাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, 24 আওয়ার্স টিভি দেখতে থাকুন। শুভরাত্রি, নমস্কার।